আমি আমার ঘুমের ব্যাঘাত হলে কিন্তু তোমার কপালে শনি নাচবে। নিশান আবার শুয়ে পড়ল। নূর উঠে বেলকনিতে গিয়ে ধূপ করে ফ্লোরে বসে পড়ে। মুখে কাপড় গুজে হাউমাউ করে কেঁদে ওঠে। সকালে নিশান উঠে নূরকে রুমে খুঁজে পায় না। পরে বেলকনিতে গিয়ে দেখে নূর ফ্লোরে গুটি গুটি মেরে শুয়ে আছে। নিশান নূরের মুখ দেখে বুঝতে পারলো ও সারা রাত কেঁদেছে। চোখের কাজল লেপ্টে আছে, চুলগুলো এলোমেলো। পরনের লাল বেনারসিটা ফ্লোরে লুটে পড়ে আছে। নিশান প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে দরজায় হেলান দিয়ে এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। ওইদিকে দরজায় রীতিমতো ভাঙাভাঙি শুরু করা হয়ে গেছে। নিশান চট করে এক জগ পানি নূরের গায়ের ওপর ঢেলে দেয়। নূর হুড়মুড় করে উঠে বসে, অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। হোয়াট? আমাকে দেখে কি আপনার মানুষ মনে হয় না? না, হয় না। এটা তোমার ভাই, আই মিন দুলাভাইয়ের বাসা নয়, এটা আমার বাসা। এখানে থাকতে হলে আমি যেভাবে রাখবো সেভাবেই থাকতে হবে। থাকবো না আমি আপনার বাড়িতে। কথাটা বলেই নূর ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা আটকাওয়ার আগেই নিশান ওয়াশরুমের মধ্যে গিয়ে দরজা আটকিয়ে দেয়। কি হচ্ছেটা কি? নিশান নূরের হাত ধরতে গেলে নূর নিশানের থেকে দূরে গিয়ে দাঁড়ায়, আর নিশান নূরকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। আমাকে একদম সাহস দেখাতে আসবে না। তোমার যে কি অবস্থা হবে তা নিজেও বুঝতে পারবে না। না আছে বাবা, না মা, না পরিবার। কে তোমার পাশে দাঁড়াবে? হ্যাঁ, আমার কারো দরকার নেই, ছাড়ুন আমায়। দরকার নাই তো আমার দুলাভাইয়ের কাছে কেন যাও? হ্যাঁ, কেন ওনার কাছ থেকে চুপি চুপি এত টাকা নাও? ভুলে যাবেন না, উনি আমার ভাই। ভাই? নিজের ভাই তো আর না, ফুপির ছেলে। ভাই ভাই হয়, তার কোনো আকার থাকে না। ফুপাতো ভাইয়ের জন্য তার সাথে আমার খারাপ সম্পর্ক আছে, সেটা আপনাকে কে বলেছে? হ্যাঁ, ছাড়ুন আমায়। কেন, আমার ছোঁয়া ভালো লাগে না বুঝি? না, লাগে না। লিভ মি প্লিজ। নিশান নূরকে টেনে বুকের সাথে লাগিয়ে নেয়। তো কার ছোঁয়া ভালো লাগে? তোমার ভাইয়ের? আর কত নিচে নামাবেন আমায় বলেন তো? এই কথাগুলো বলে শুধু আমায় নয়, শুধু আমাকে নয়, নিজের দুলা ভাইকেও তো নিচে নামাচ্ছেন। আমার বোন যদি ওকে ভালো না বাসতো তাহলে ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলতাম। পস্তাবেন একদিন, অনুশোচনায় ভুগবেন। আমার সাথে এসব ব্যবহারের জন্য মিলিয়ে নিয়েন। আমাকে একদম বোঝাতে আসবে না, আমি সব বুঝি। যেটা নিজের চোখে দেখেছি সেটা কি ভুল? হ্যাঁ, তোমার মতো মেয়েদের আমার চেনা আছে, যারা নিজের চাহিদা মেটাতে যে কারো। প্লিজ স্টপ। অনেক বলেছেন, আমি আর শুনতে পারছি না। এত কথা বলার চেয়ে মেরে ফেলেন আমায়। সে তো তুমিও মরতে পারো, আমাকে কষ্ট করতে হবে কেন? কথাটা বলে নিশান নূরকে ছেড়ে দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। নূর শাওয়ার ছেড়ে চুপ করে বসে সে কান্না করতে থাকে। কি ব্যাপার, এত দরজা ধাক্কানোর কি আছে? বাহ বাহ দেবরজি, বাড়ি ভরা মেহমান মাথায় রাখতে হবে তো। নতুন বউ যদি 10টায় রুম থেকে বের হয় তো সবাই কি বলবে? হ্যাঁ, যত ফালতু কথা। সরো তো, তোমার সাথে কথা বলে কি লাভ? ভাইয়ের মতো সবাই। সরে দাঁড়াও। নূর কই? ওয়াশরুমে। কি রে নূর, সারাদিন ওয়াশরুমে থাকার ইচ্ছা নাকি? কি রে নূর, বের হ জলদি, তোকে রেডি করতে হবে তো। মেহমানরা সবাই তোর জন্য বসে আছে তো। নূর, নূর। নিশান কি করছে ও? সাড়া দিচ্ছে না কেন? কথাটা শুনে নিশানের বুক খট করে ওঠে। নিশান তাড়াতাড়ি দরজার সামনে এসে দাঁড়ায়। দেখি, সরে দাঁড়াও। নূর, নূর, দরজা খোলো। নূর। কি হলো ওর? নিশান দরজা ভাঙতে যাবে তার আগে নূর দরজা খুলে বের হয়। নূরকে দেখে নিশানের চোখ আটকে যায়। নীল রঙের একটা শাড়ি পরে বের হয় সে। চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করেছে। নিশান এক পলকে নূরের দিকে তাকিয়েই আছে। আচমকায় নূরের গালে ঠাস করে একটা চড় মেরে বসে। নিশান? নূর গালে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে নিশানের দিকে তাকিয়ে। এত সময় কি করছিলে? হ্যাঁ, শাড়ি পরছিলাম। তো মুখে কি হয়েছিল? কথা বলতে পারছিলে না? যত সব। নিশান রেগে রুম থেকে বের হয়ে গেল। নিশান, নিশান দাঁড়া তুই 1 মিনিট। নেহা ও নিশানের সাথে বের হয়ে গেল, আর নূর চুপচাপ বেলকুনিতে নীরবে দাঁড়িয়ে কান্না করতে থাকে। নিহারিকা নুরি, ডাকনাম নূর। ওর মা বাবা কেউ নেই। ছোট থাকতে মা বাবা দুজনেই মারা যায়।
পরে ফুপুর বাসায় মানুষ হয়েছে, সেখানে অনেকের ভালোবাসায় থেকে এসেছে। কেউ কখনো নূরকে কষ্ট দিয়ে কথা পর্যন্ত বলেনি। অনেক সময় অনেক মুহূর্ত এসেছে, সবাই ওর পাশে থেকেছে, কিন্তু একটা ঝড় এসে নূরের সবকিছু উল্টোপাল্টা করে দিয়ে যায়। সবার ভালোর জন্য নূর সবকিছু সহ্য করে যাচ্ছে। নিশান দাঁড়া, বলো। এটা তুমি কি করলে এখন? দেখো ভাবি, ওই এসবেরই যোগ্য। মানে? কিছু না। ও বাড়ি থেকে মানুষ এসে যদি জানতে পারে তুমি বিয়ের প্রথম দিনই মেয়েটার গায়ে হাত দিয়েছো, তখন কি হবে জানতে পারছো? আর আম্মা জানতে পারলে কি হবে জানো? আমি চাই না এ নিয়ে আর কোনো কথা হোক। নিশান, নিশান। নিশান হনহনিয়ে বেরিয়ে যায়। নেহা রুমে এসে দেখে নূর চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। নূর, হ্যাঁ ভাবি, বলো। আসলে আমার দেবরটা। ভাবি, এই নিয়ে আর কোনো কথা বলো না প্লিজ। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য এটা হয়ে গেছে, তুমি এটা নিয়ে ভেবো না। চলো বাইরে যাই। একদিনেই এত দূর? বরের দোষ ঢাকছো? না ভাবি, এমন কিছুই না, আসলে। থাক থাক, আর বলতে হবে না, সব বুঝি। ভালোবাসো আমার দেবরটাকে, তাই না? মানে। থাক, আর বলতে হবে না, বুঝতে পেরেছি আমি। 1 মিনিট দেখি তোমাকে একটু। নেহা নূরকে টেনে সোজা করে দাঁড় করিয়ে পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। তুমি এমনিই অনেক সুন্দর, আমি আর কি সাজাবো। চলো নিচে চলো। হ্যাঁ চলো ভাবি। নেহা নূরকে নিয়ে নিচে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। নূর হাসি মুখে সবার সাথে কথা বলে। ওকে দেখে কেউ কিন্তু বুঝতেই পারবে না রাতে ওর সাথে কি কি ঘটনা ঘটেছে। নূর গিয়ে ওর শাশুড়ির কাছে বসে পড়ে। তোমার নতুন বাড়ি কেমন লাগছে মা? কোনো কষ্ট হয়নি তো? ওনার কথা শোনার সাথে সাথে নূরের চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে নেমে গেল। কি রে মা, কাঁদছো কেন তুমি? কেউ কিছু বলেছে? আসলে আসলে মা বাবার কথা খুব। নূর কি বলবে সেটা বুঝে উঠতে পারছে না, কারণ এই প্রথম নূরের নিজের ঠিকানার পরিচয় দিল। আদেও কি এটা নূরের ঠিকানা হবে? মা বাবা মারা যাওয়ার পর থেকে তার নিজের বলতে কিছুই ছিল না। আজ ওর নিজের বলে কিছু একটা নতুন করে তৈরি হলো। সেটা কতক্ষণ যে স্থায়ী সেটা নূরকে বড্ড ভাবাচ্ছে। ভয় পেও না, আমি আছি তোমার সাথে। যে কোনো সমস্যা হলে তুমি আমার কাছে আসবে, ঠিক আছে মা? নিজেকে কখনো একা ভাববে না, আমরা সবাই আছি তো। আমি আছি, তোমার আব্বা আছে, আর একদম কাঁদবে না। ঠিক আছে আম্মা। লক্ষ্মী মেয়ে আমার। কি রে নূর, দাঁড়িয়ে আছিস কেন? তুইও বস সবার সাথে, খেয়ে নে। ভাবি, আমি একটু পরে খাবো। নিশান এসে নূরের কথাটা শুনতে পেল, কিন্তু কিছুই না বলে চুপচাপ খেতে বসে গেল। কেন রে মা, কি হলো? খাবে না কেন? মা, আসলে আমার একটু অ্যাসিডিটি। আচ্ছা ঠিক আছে। সবাই খেয়ে যে যার মতো উঠে গেল। নিশান নূরের দিকে একটাবারও তাকালো না, চুপচাপ ফোনের দিকে তাকিয়ে খেয়ে চলে গেল। কি গো, খাবে না? না ভাবি, খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। কি বলো এসব? তুমি না খেলে আমি কিভাবে খাই? ভাবি, আমাকে নিয়ে প্লিজ ভেবো না, আমি ক্ষুধা লাগলে খেয়ে নিব। না না, সেটা বললে হবে না। লক্ষ্মী ভাবি আমার, প্লিজ। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। এখন হাঁ করো, আমি 2 বার খাইয়ে দিই। ভাবি। চুপ, হাঁ করো বলছি। নেহা তখন নূরকে কয়েকবার খাইয়ে দেয়, তারপর নিজে খেয়ে নেয়। নেহা কাজে লেগে পড়ে, কারণ নিশান আর নূরের বিয়েটা ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়, যার ফলে বেশি গেস্ট নেই। তারপরেও বড় বউ হিসেবে নেহাকে সব দায়িত্ব সামলাতে হচ্ছে। নূর ও নেহার সাথে টুকটাক কাজ করছে। একটু পরেই নূরের ফুপুর বাসায় সবাই চলে আসে। ওদের আসার কথা শুনে নূর তাড়াতাড়ি করে নিজের রুমে চলে আসে, কারণ নূর চায় না সেই সমস্যাটা এখানেও শুরু হোক। কি ব্যাপার, দেখা না করেই চলে এলে? কার সাথে? কার আবার? তোমার ইগলাসের সাথে? আমার ভাইও। আমি যখন তখন ওর সাথে দেখা করতে পারি, সেই অধিকারটুকু আমার আছে। নিশান চট করে নূরকে বিছানার সাথে চেপে ধরে রক্তমাখা মুখে নূরের দিকে তাকায়। অধিকার দেখাও আমায়। আমারও যে কি অধিকার আছে সেটা এক্ষুনি দেখিয়ে দিতে পারি। যার সাক্ষী হিসেবে থাকবে এই বেড আর এই রুমের প্রতিটা জিনিস। কি করতে বলছেন আপনি আমায়? আমি চাই না রিনির চোখ থেকে 1 ফোঁটা পানি পড়ুক, তাও তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমার জন্য আর আপনাদের কারোর কোনো সমস্যা হবে না। কথাটা বলেই নূর নিশানকে হালকা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। মা, তুমি কেমন আছো? ভালো মা, তোরা কেমন আছিস? ভালো আম্মা। আব্বা কই? তোমার আব্বা আর নিলয় জরুরি কাজে সেই সকালবেলায় বেরিয়ে গেছে। এর মধ্যে নূর এসে দাঁড়ায়। তোমরা কথা বলো, আমি ঘুরে আসছি একটু। কেমন আছে ভাবি?
একদম ভাবি বলবি না আমায়। বেহায়া মেয়ে, আমার বরটাকে বশ করতে পারলি না, এখন আবার আমার ভাইটাকে বশ করে নিলি। তোদের তো আবার একজনকে দিয়ে হয় না, তোদের তো। আর একটাও কথা বলবি না রেনি। কি করবে তুমি? মারবে আমায়? এমন কোনো সিন ক্রিয়েট করো না রেনি, যাতে তোমারই ক্ষতি হয়। রেনি হন হন করে ওখান থেকে চলে আসে। তুই ভালো নেই তাই না রে বোন? আমার জন্যই আজ তোর এই অবস্থা। তোমার কোনো দোষ নেই ভাইয়া, সব আমার কপালের দোষ। লোকে ঠিকই বলে আমি যেখানেই পা দিই সব ধ্বংস করে দিই। আর আমার কথা বাদই দাও, আমি ভালো আছি ভাইয়া। ফুপু কেমন আছে? ওনার কথা শুনে কি করবি তুই? ওনার জন্যই তুই আজ এখানে। যাই হোক, ব্যাগ গুছিয়ে নিয়েছিস তো? তোকে আর এখানে থাকতে হবে না, চল তুই। ও কোথাও যাবে না। কেন? কেনর কোনো উত্তর হয় না দুলা ভাই। আমার বউ, আমি যেতে দেবো না ব্যাস। আর আমার বিনা অনুমতিতে আমার রুমে যেন কেউ না যায়। কিন্তু বাবা। নিশান কিছু না বলে নূরকে টেনে রুমে নিয়ে চলে যায়। নূর চুপচাপ গিয়ে বেলকুনিতে বসে পড়ে। এর মধ্যে ওদের অনেকবার ডাকতে আসে, কিন্তু ওর দুলাভাই বাসা থেকে বের না হওয়া পর্যন্ত নিশান বের হয় না। দুলাভাই চলে গেলে নিশান কিছু না বলে ধাম করে দরজা লাগিয়ে রুম থেকে বের হয়ে যায়। নূর মনে মনে সব ঠিক করে নেয় ওর কি করা উচিত, কারণ এইভাবে তো আর কেউ বাঁচতে পারে না। যে কোনো একদিক তাকে বেছে নিতেই হবে। অনেক রাত হয়ে যায় নিশানের বাড়ি ফিরতে। রুমে এসে দেখে নূর কালকের মতো আজকেও ব্যালকনির ফ্লোরে লুটিয়ে ঘুমিয়ে আছে। নিশানের খুব রাগ হয়। এতে নিশান ধূপ করে দরজা লাগিয়ে ওয়াশরুমে ঢুকে পরে দরজার আওয়াজ পেয়ে নূরের ঘুম ভাঙে। নূর তখন উঠে রুমের টেবিলে নিশানের খাবার রেডি করে দেয়। তারপর নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে প্যাকিং করে রুমের এক সাইডে রেখে দেয়। নূরের জামা কাপড় সব প্যাকিং করাই ছিল, তাই নূরের বেশি টাইম লাগে না। নূর চুপচাপ বাসা থেকে বেরিয়ে যায়। নূর এখন দাঁড়িয়ে আছে ট্রেন লাইনের সামনে। জীবনের সমাপ্তি ঘটাতে চাই ও, কারণ নূরের জীবনে কোনো পিছুটান নেই। জীবন মানেই বোঝা নয়। আজ সবাইকে সেই বোঝা বয়ে বেড়ানো থেকে মুক্তি দেবে নূর। হঠাৎ করে নূর নিজের চুলগুলো খুলে মাথার ক্লিপটা ফেলে দিয়ে আস্তে আস্তে লাইনের দিকে এগোতে থাকে। চুল নূরের খুব শখের একটা জিনিস। নিজের চেয়েও ওর চুলের যত্ন বেশি করত। হাঁটু ছোঁয়া চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়ে বেড়াচ্ছে। আজ অনেকদিন পর নূরের চুলগুলো এইভাবে বাঁধনহারা হলো। এক পর্যায়ে তো এই চুল ছেড়ে দেওয়া বন্ধ হয়ে দাঁড়িয়েছিল। নূর এই কাজটা এর আগে একবারও করতে গিয়েছিল, কিন্তু করতে পারেনি। ফুপ্পির মাথা ছুঁয়ে কথাও দিয়েছিল ও, কিন্তু আজ আর কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নেই তার। ওর একটাই ভাবনা, আজ সবাইকে নুরি নামক বোঝা বয়ে বেড়ানো থেকে মুক্তি দিয়ে দেবে। আজ কেন জানি নিশানের মুখটা বারবার নূরের সামনে ভেসে আসছে। অনেক ভালোবাসে মেয়েটা নিশানকে, নিজের ভালোবাসাকে নিজের মধ্যে আটকে রেখেছে, আর নিজের মধ্যে আজ দাফন এগিয়ে চলেছে। ট্রেন এগিয়ে আসছে, আলো এসে নূরকে পুরো ঢেকে দিচ্ছে। নূর চোখটা বন্ধ করে নেয়। আস্তে আস্তে নূর দুহাত টান করে দিয়ে প্রাণ ভরে খোলা হাওয়া নিঃশ্বাস নিচ্ছে। ট্রেন আসার শব্দ আরো গভীর হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি আমি নিশান। আমি জানি তোমার ভুলটা তুমি একদিন ঠিকই বুঝতে পারবে। হয়তো হয়তো সেদিন আমি থাকবো না, কিন্তু কিন্তু আমার ভালোবাসাটা থাকবে। হ্যাঁ, ভালোবাসি আমি তোমায়, অনেক ভালোবাসি। তুমি আজ আমাকে বললে মরে যেতে, তার জন্যই আমি আজ এখানে। যদি আবার আমি জন্ম নিই, তবে যেন তোমার ভালোবাসা পাই আমি, সেই ভাগ্যটা যেন আমার হয়। ভালো থেকো তুমি, অনেক ভালো থেকো, অনেক। আমার আয়ুটা আল্লাহ তোমাকে যেন দিয়ে দেয়। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। হঠাৎ করে কেউ একজন নূরকে টেনে লাইন থেকে নামিয়ে ওর গালে সজোরে একটা চড় মেরে বসে। নূর ধপ করে রেল লাইন থেকে ছোট ছোট পাথরের উপর পড়ে যায়। নূর মুখ তুলে দেখে নিশান ওর সামনে দাঁড়িয়ে আছে। নূর কিছু বলতে যাবে তার আগেই নিশান আবার নূরকে সজোরে থাপ্পড় মারে। মাথা ঠিক আছে তোমার? কি করতে চাচ্ছিলে তুমি? চাইলে আমি নিজেই মরে যেতে পারি, সেইটাই করছিলাম। চলে যেতেই তো চাইছিলাম আপনার জীবন থেকে, সেটাও দিলেন না। নূরের কথা শুনে নিশান আবার নূরকে মারতে গেল, কিন্তু মারল না। হঠাৎ করে নিশান রেলের ওপর নিজের ডান হাতটা রেখে একটা বড় সাইজের পাথর তুলে নিজের হাতে সজোরে বাড়ি মারতে থাকে। নূর থমকে গেল নিশানের এমন কাজ দেখে। নূর নিশানকে থামাতে গেলে নিশান নূরকে ধাক্কা দিয়ে ফেলে নিজের কাজ করতে থাকে। এক পর্যায়ে নিশানের হাত থেরতে যায়, তবু নিশান হাতে বাড়ি মেরেই যাচ্ছে। নূর আর ঠিক থাকতে না পেরে দৌড়ে গিয়ে নিশানকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে। নিশান একটিবারের জন্য নূরকে নিজের কাছে থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেনি, আবার নিজেও কিন্তু নূরকে জড়িয়েও নিয়েছিল না। ক্ষণিক বাদে যখন নিশান জানতে হলো, তখন নূর নিশানকে ছেড়ে দিল।
হয়ে গেছেন আপনি? হ্যাঁ, কি করছেন হাতের কি? নূর আজ পাগলের মতো কাঁদছে। এমন ভাবে নূর কখনোই কাঁদিনি। নিশান চুপচাপ নূরের দিকে তাকিয়ে আছে। নূর তখন শাড়ির আঁচল ছিঁড়ে নিশানের হাত বেঁধে দেয়। নিজেকে আর কখনো এভাবে কষ্ট দিবেন না। আসলে আসলে আমি এমনটা আপনার কথাই করিনি। আমি আমি এর আগেও মরতে চেয়েছি, কিন্তু বিশ্বাস করেন ফুপি আমায় ধরে ফেলেছিল। আর বিয়ের আগের দিন রাতেও বাসা থেকে বেরিয়ে এখানে আসতে চেয়েছি, কিন্তু কিন্তু পারিনি। নিশান চুপচাপ নূরের মুখের দিকেই তাকিয়ে আছে। নূর ভেবেছিল নিশান হয়তো ওকে এ কাজ করার জন্য বকা দেবে, কিন্তু নিশান চুপ করে বসে আছে। এটা দেখে নূরের মনটা আগের তুলনায় দ্বিগুণভাবে ভেঙে যায়। আপনি খেয়েছেন? আপনার খাবার তো টেবিলে রেখে এসেছিলাম। আপনি বাসায় চলে যান, অনেক রাত হয়েছে। এত রাতে বাইরে থাকা ভালো না। আর আমার কথা ছেড়েই দিন, রাস্তায় থাকার অভ্যাস আছে আমার। কথাটা শুনে নিশান করুণ চোখে নূরের দিকে তাকায়। না মানে, ওই বাড়িতে থাকতে ভাবি প্রায় রাতে আমায় বাসা থেকে বের করে দিত। আমি তখন দরজার পাশে বসে থাকতাম। কাল রাতে তো আপনার বাড়িতে থাকার ভাগ্য আমার হয়েছে, এটাই আমার কাছে অনেক। আমার কারো ওপর কোনো অভিযোগ নেই। আসলে আসলে আমার বাঁচার কোনো ইচ্ছেই নেই, তাই আমি এখানে চলে এসেছি। আসার সময় আপনাকে বলে আসা উচিত ছিল, কিন্তু কিন্তু আমার এই একটা ভুলের জন্য আপনাকে এত রাতে কষ্ট করে এখানে। আচ্ছা, আপনি জানলেন কি করে আমি এখানে? আচ্ছা, কোনো উত্তর লাগবে না। আপনি বাসায় যান, খাবার ঠান্ডা হয়ে যাবে। আর কালকে থেকে খুব 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 হ্যাপিলি থাকবেন। কথাটা বলে নূরের খুব ইচ্ছে হলো নিশানের মুখটা একটাবার দু হাতে রেখে দেখতে, কিন্তু সেই অধিকারটা আজকে ওর নেই। তাই নূর উঠে আবার সে হাঁটতে শুরু করলো। নুরি, নূর থমকে দাঁড়ালো নিশানের ডাক শুনে। পা তখন এগোচ্ছেই না নূরের। আস্তে আস্তে পিছে ঘুরে দাঁড়ায় নূর, আর হঠাৎ করে নিশান নূরের হাতটা ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে বসায়। কি হলো? কি করছো? চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে মাটি চাপা দিয়ে দেবো। নূর আর কিছু বলল না, চুপ করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে সে। নিশান গাড়িতে উঠে বসে নূরের কান্না দেখে নিশান আবারও চিল্লিয়ে ওঠে। কান্নার একটা সাউন্ড যদি এবার শোনা যায়, নুরি, তোমার কপালে সত্যি দুঃখ আছে বলে দিচ্ছি। নূর এবার চুপ মেরে যায়। নিশান গাড়ি চালিয়ে সোজা বাসায় চলে আসে। গাড়ি নিয়ে নূর গাড়ি থেকে নামার আগেই নিশান নূরের হাতটা শক্ত করে ধরে হনহনিয়ে বাসার মধ্যে চলে যায়। নিশান তখন রুমের মধ্যে এসে নূরের হাতটা ছেড়ে দেয়। নূর নিশানের সামনে থেকে সরে যেতে লাগলো। নিশান এক ঝাটকায় টেবিলের ওপর থাকা সব খাবারগুলো ছুঁড়ে ফেলে নূরকে টেনে ধপ করে টেবিলের ওপর বসিয়ে দেয়। আপনি? একটা কথা নয়, তোমার এত বড় সাহস কি করে হলো? হ্যাঁ, আর 1 মিনিট দেরি হলে কি হতো বুঝতে পারছো তুমি? কি হতো? মরে যেতাম। মরার জন্যই তো। নূর নিশানের গালে ঠাস করে একটা আবারও থাপ্পড় মেরে দেয়। আর একটাবার যদি মরার কথা মুখে, তাহলে মেরে ফেলবো তোমাকে একদম। নিশান মুখে কথা বলতে পারছে না, খুব চেষ্টা করছে নিজেকে সামনে রাখতে। নূরের সামনে নিজেকে তুলে ধরতে চাইছে না সে, তারপরেও নিজেকে আটকে রাখতে পারছে না সে। নিশান একটা চেয়ার তুলে সজোরে মেঝেতে আছাড় বেড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, আর নূর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। একটু পর নিশান এসে একটা চেয়ার টেনে নূরের সামনে বসে। কান্না থামাও, চুপ করতে বলেছি আমি। একটা সহজ কথার উত্তর দাও, আমি তোমার কে? কি হলো, কথা কানে যায়নি? আপনি তো সেই সম্পর্ক মানেনি না। আমি জাস্ট আমার উত্তর চাই। আ- আপ- আপনি আমার হাজবেন্ড। ওকে, তো কবুল পড়েই তো বিয়েটা করেছো নাকি? তো সেই অনুযায়ী আমি তোমার বর, কি তাই তো? তাহলে তোমার দায়িত্ব আমার সব কথা শুনে চলা, আর আমার কথার অবাধ্য না হওয়া, কি তাই তো? তো কোন সাহসে তুমি আমার কথার অবাধ্য হয়ে এ বাড়ির বাইরে পা রাখো? কোন সাহসে? খুব লম্বা পা হয়েছে না? পা কেটে ঘরে বসিয়ে রাখবো বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলো, বিয়ে করেছো মানে তোমার বরের সব দায়িত্ব তোমার, তাই নয় কি? আপনি তো বিয়েটা। আমি বিয়েটা মানি আর না মানি সেটা একান্তই আমার ব্যাপার। তুমি তো বিয়েটা সব মেনেই করেছো নাকি?
তো তুমি কেন আমাকে ছেড়ে ফেলে গিয়ে ওইরকম কাজ করতে গিয়েছিলে? হ্যাঁ, আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? এটাই তোমার লাস্ট চান্স নরি। এরকম কাজ তুমি যদি দ্বিতীয়বার করার চেষ্টা করেছো তো মনে রেখো, তোমার কপালে যে কি আছে বুঝতে পারবে না। আমি আমি এখানে থাকতে চাই না। আমি চাই না আমার জন্য ভাই ভাবির কোনো সমস্যা হোক, ফুপির কোনো সমস্যা হোক, আর আর আপনার কোনো সমস্যা হোক। আমি কারো বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না। আমি আমি সবার থেকে অনেক অনেক দূরে চলে যাব। মামা বাড়ির আবদার? চলে যাব মানে কি? সেগুড়ে বালি তোমার, কোথাও যাওয়া চলবে না। বিয়ে করেছো আমার সাথে থাকার জন্য, আমি তোমাকে যেভাবে রাখবো তোমাকে আমার কাছে সেভাবেই থাকতে হবে। আর এর বাইরে যদি একটা কাজও করার চেষ্টা করেছো তো। আপনি আপনি তো আমাকে পছন্দই করেন না, তারপরেও আমাকে কেন আপনার কাছে রাখবেন? আমি একদম পছন্দ করি না কেউ আমার মুখে মুখে তর্ক করুক। আপনি তো চুপচাপ গিয়ে খাবার নিয়ে এসো। আমার জন্য খাবার সাজিয়ে রেখেছিলে, পানি রেখেছিলে কি? মনে ছিল না। মনে থাকবে কি করে? সব সময় মাথায় এসব ঘুরপাক করালে আমার গলায় যদি খাবার আটকে যেত তখন কি হতো? হ্যাঁ, সরি। কোনো সরি নাই। এখন থেকে সব সময় আমার পাশে পাশে থাকবে। আমার যদি কোনো রকম সমস্যা হয় তো বুঝবা। নূর রুম থেকে বের হতে লাগলো। 1 মিনিট। নূর দাঁড়িয়ে গেল। আজকের পর থেকে ইকবালের সাথে যেন আমি তোমার কথা বলা না দেখি। উনি উনি আমার ভাই। অবশ্যই আমার অধিকার বেশি। নূর এগিয়ে এসে নিশানের সামনে দাঁড়ায়। যেদিন যেদিন সত্যিটা জানার পরে যদি আপনি আমায় বলেন পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে যেতে, আমি তাই করব। কিন্তু কিন্তু যে অন্যায় আমি করিনি তার মিথ্যে অপবাদ আমি মাথা পেতে নেব না। আপনি বললেও না। তার বদলে আমায় মরতে বললে আমি খুশি খুশি মরে যাব। সকালে ঘুম থেকে উঠে নুরি নিশানকে বিছানায় দেখতে পায় না। ব্যালকনিতে উঁকি মেরে দেখে নিশান ফ্লোরে বসে হাত পা ছুঁড়ে দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে আছে, আর ফ্লোরে অনেক সিগারেটের টুকরো পড়ে আছে। এটা দেখে নূরের বুকের বাম পাশটায় ব্যথা শুরু করে। নুরি ভাবতে থাকে ওর জন্য নিশান হয়তো এত কষ্ট পাচ্ছে, কি করবে ও কিছুই ভেবে পাচ্ছে না। এর মধ্যে নিশানের ঘুম ভেঙে যায়। নূর কিছু বলতে যাবে তার আগে নিশান হনন করে রুম থেকে বের হয়ে বাইরে চলে গেল। নূর চুপচাপ ওয়াশরুমে ঢুকে যায়। ওয়াশরুম থেকে বের হতেই নিশান আচমকায় নূরের গালে চড় মেরে বসে। আচমকা এমন মার খাওয়ার ফলে নূর ধূপ করে ফ্লোরে পড়ে যায়। নিশান বেশ কিছু টাকা নূরের মুখের উপর ছুঁড়ে মারে। টাকা চাই তোর? হ্যাঁ, টাকা চাই তোর? এই টাকা দিয়ে ইকবাল ধরে পাগল করে রেখেছে, তাই না? কি কি বলছেন আপনি এসব? হ্যাঁ, তোর দুলাভাই লোক পাঠিয়েছে, তোকে এগুলো দিতে বলেছে। কেন দেয় ও এত টাকা? বলো, কেন দেয়? এই বলেই নিশান নূরের মুখটা চেপে ধরে। এর মধ্যে নূরের ফোনটা বেজে ওঠে। নিশা ফোনটা হাতে নিয়ে দেখে ইকবাল ফোন করেছে। বাহ, এত মিস করে, এত ভালোবাসা। চুপচাপ কথা বলো, বলবি না আমি সব শুনছি। আমি আমি কথা বলতে পারবো না। নূর উঠে যেতে লাগলে নিশান ওর হাত মুছিয়ে ধরে নূরকে বুকের সাথে জড়িয়ে নেয়। আমার কথা না শুনলে তোর সাথে সাথে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবো আমি। নিশানের ধমকানিতে চুপ মেরে নাও কথা বলো। নূর, ঠিক আছিস তুই? হুম, টাকাগুলো পেয়েছিস? আমি আগেই বলেছিলাম ভাইয়া, আমার টাকা চাই না। বেশি কথা বলবি না তুই। এত বড় হসনি যে আমার মুখের ওপর কথা বলবি। বড় ভাই আমি তোর, তুই এখনো আমার সেই ছোট বোনটাই আছিস। যে যাই ভাবুক, তুই আমার মায়ের পেটের বোনের থেকেও বেশি আদরের। ইকবালের কথা শুনে নিশান চুপ মেরে গেল। নূরকে ছেড়ে দিল। কিন্তু ভাই আমি চাই না আমার জন্য তোমাদের কোনো সমস্যা হোক। তোর ভাবিকে আমি অনেক ভালোবাসি রে, আর ভালোবাসা দিয়েই আমি ওকে আটকে রাখবো। তুই তোর কথা ভাব। টাকা নিয়ে তোর চিন্তা করতে হবে না, সব টাকা আমি দেব। নিতে না চাইলে বরাবরের মতো চড় মেরেই দেব। আমি আমি মরি না কেন বলতে পারো? চুপ কর। একটা কথা মনে রাখিস, তুই আমার একমাত্র বোন। তোকে যে কোনো মূল্যে আমি প্রোটেক্ট করব। তুই জানিস তোর অবস্থা আগের থেকেও খারাপ। কথাটা বলতে নূর নিশানের হাত থেকে ফোনটা নিয়ে লাইন কেটে দেয়। আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার আর ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না। নিশান কিছু না বলে রুম থেকে বের হয়ে যায়। নূর চুপচাপ রুম পরিষ্কার করে বেলকনিতে গিয়ে ধূপ করে বসে পড়ে।
ওর ফোনটা নিশান নিয়ে গেছে। খাবার জন্য অনেকবার ডেকেও গেছে, কিন্তু সে আর নিচে যায়নি। নিশান রুমে ঢুকে দেখে নূর ফ্লোরে বসে আছে, চুলগুলো পিঠ বেয়ে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। রুমে বসার জন্য কি কোনো আসবাব নাই যে এভাবে ফ্লোরে বসে থাকতে হবে? নূর লাফিয়ে ওঠে নিশানের আচমকা ধমকানিতে। আমি আমি এখানেই ঠিক আছি। নিশান নূরকে টেনে নিয়ে সোফায় বসিয়ে দেয়। আমি একবার বলেছি আমার মুখে তর্ক করবা না, আর একবার এভাবে ফ্লোরে বসে থাকতে দেখলে কোমর ভেঙে বিছানায় বসিয়ে রাখবো। মুখ রাঙিয়ে নূরকে কথাগুলো বলে ঠাস করে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়। নূর চুপ করে বসে আছে। উঠলে যদি আবার বকা দেয় কি করব আমি? তুমি এখনো বসে আছো? নূর মাথা তুলে দেখে নিশান জাস্ট একটা থ্রি কোয়ার্টা প্যান্ট পরে টাওয়াল দিয়ে চুল মুছছে। নিশানের পুরো শরীর দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বুকের কালো মিশে মিশে লোমগুলো এলোমেলো হয়ে জাপটে ধরেছে। নূর খেয়ালই করেনি নিশান এসে ঝুঁকে ওর সামনে দাঁড়িয়ে আছে। এভাবে তাকিয়ে আছো, লজ্জা লাগছে না? নূর তখন লজ্জায় পড়ে যায় নিশানের কথাগুলো শুনে। ও ধূপ করে উঠে যেতে লাগলে নিশান ওকে টেনে আবার সোফায় বসিয়ে দেয়। তোমার বরের সব ধরনের ক্ষমতা আছে তোমাকে সুখে রাখার। আমার মনে হয় না কারো কাছ থেকে তোমার কিছু নেবার প্রয়োজন আছে। আজকের পর থেকে তোমার সব চাহিদা আমি মেটাবো, সেটা আর্থিক থেকে শুরু করে দৈহিক পর্যন্ত। এই অধিকার যেন কেউ না পায়। লাস্ট ওয়ার্নিং দিলাম তোমায়। নূর চুপ করে নিশানের মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। নিশান যে কথাটা বলছে সেটাতে নূর কোথাও রাগ দেখতে পাচ্ছে না। নিশানের কথায় প্রচন্ড অধিকারবোধ প্রকাশ পাচ্ছে। নিশানের চোখে সেটা স্পষ্টভাবেই ফুটে উঠেছে। ভাইজান আসবো? হ্যাঁ আয়। সব নিয়ে এসেছিস? হ্যাঁ ভাইজান, কাল রাতে আপনি বলার পর আমি সব ব্যবস্থা করে নিয়েছি। সব রুমে নিয়ে আয়। ছেলেটি চলে যায়। নুরি, হ্যাঁ যাও গিয়ে আমার নাস্তা রেডি করো। আমি না ডাকা পর্যন্ত কিচেন থেকে বের হবা না, বোঝা গেল? নূর তখন কিছু না বলে চুপ করে বেরিয়ে যেতে লাগলো। সেই সময় নিশান নূরের চুল ধরে টেনে। আউচ! চুলগুলো বেঁধে নেন। আমি চাই না এই চুল অন্য কারো নজরে পড়ুক, বোঝা গেছে আমার কথা? নূর মাথা ঝাঁকিয়ে রুম থেকে বের হয়ে গেল। আজ নিশানকে অন্যরকম লাগছে নূরের। মাঝে মাঝে তীব্র ভালোবাসার নজরে পড়ে, আবার মাঝে মাঝে প্রচন্ড ঘৃণা। ওর শাসনের মধ্যে নূরের প্রতি নিশানের অধিকার বোধ খুঁজে পায়। নূর চুপচাপ গিয়ে কিচেনে ঢুকে পড়ে। নিশান কিচেনে গিয়ে থমকে দাঁড়ায়। ভাবি, তোমার হাতের কফি অনেক মজার। মনে হচ্ছে তোমার হাতটাই খেয়ে ফেলি। আহা, জীবনে প্রথমবার এমন কফি খেলাম। প্রশংসা মিথ্যে হলেও শুনতে অনেক ভালো লাগলো, ধন্যবাদ। তুমি অনেক সুন্দর ভাবি। জিনাতের এমন কথায় নূর অস্বস্তি বোধ করে। এদিকে বের হতেও পারছে না। নিশান ওকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে কিচেন থেকে যেন বের না হয়। আর এদিকে নিশানের চাচাতো ভাই নূরের পিছনেই পড়ে আছে। কিচেনে ঢোকার কিছুক্ষণ বাদেই হুট করে কিচেনে ঢুকে নূরের পিছনে পড়ে আছে সে। আর নিশান এসে নূরের সাথে হেসে হেসে কথা বলতে দেখে আরো রেগে যায়। নিশান রুমে চলে আসে। কি হলো, তুমি খাচ্ছ না কেন? আমাকে কোম্পানি দেওয়ার জন্য তুমি কফি নিলে, বাট খাচ্ছ না কেন? আসলে আসলে আমার ইচ্ছে করছে না, আমি রুমে গিয়ে। না প্লিজ, না প্লিজ, আমার সাথেই। নূর কোনো উপায় না দেখে কফি খেতে শুরু করে। ভাবি, হ্যাঁ ভাইজান ডাক্তার আছে আপনারে। নূর নিশানের নাস্তা নিয়ে কিচেনে থেকে তাড়াতাড়ি বের হয়ে রুমে চলে আসে। দরজার পাশে দাঁড়িয়ে দরজায় নক করে। আসেন। নূর ভিতরে ঢুকেই অবাক, পুরো রুম চেঞ্জ। নতুন ফার্নিচার আনা হয়েছে রুমে। নিশান গম্ভীরভাবে সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। নূর খাবারটা টেবিলে রাখতে গিয়ে অবাক হয়ে যায়। কফি টেবিলের ওপর দেখে। নূর কিছু বলার আগেই নিশান নূরের হাতটা ধরে ঝাটকা মেরে নিজের পাশে টেনে বসিয়ে দেয়। আমি আবার কিছু করিনি মনে হয়। কি করেছেন সেটা আমার থেকে আপনি ভালো জানেন। আমি তো কিচেন থেকে বেরই হইনি। আমাকে উদ্ধার করেছেন আপনি। তো কফি খাওয়া শেষ আপনাদের? আসলে একটা কথা নয়, চুপচাপ কফির মগগুলো খালি করেন। এত মগ কফি নষ্ট করব কেন? ফেলে দেবার থেকে আমি এগুলো নিচে দিয়ে আসি। কে বললো আমি এগুলো ফেলে দিতে বলেছি? তো খেতে হবে তোমাকে এগুলো। কি? আমি আমি কিভাবে এতগুলো মগ? সেটা অন্য কারোর সাথে কফি খাবার সাহস করার আগে ভাবার দরকার ছিল। এখন একটা কথা হলে
কোলে নিয়ে ব্যালকনি থেকে নিচে ফেলে দেবো। তাড়াতাড়ি খান। আমি আসলে নিশান নূরের দিকে তেড়ে আসতেই নূর এক মগ তুলে চুমুক লাগায়। সকাল সকাল এত মগ কফি কিভাবে খাবে ও? নিশান চুপ করে রাগে চোখে নূরের দিকে তাকিয়ে আছে, তাও চেয়ার টেনে নূরের সামনে বসে টেনে টুনে ধুমক কফি নূর খেয়ে নেয়। আমি আমি আর খেতে পারবো না। বিশ্বাস করেন আমি আর কোনোদিন কারোর সামনে কোনো কিচ্ছু খাবো না। সেই কাজ করার অবস্থাতে আর থাকবে না দ্বিতীয়বার এমন কাজ করার সাহস করলে। তাহলে আমি এগুলো নিয়ে। তাড়াতাড়ি শেষ করো, নো এক্সকিউজ। আচ্ছা, আপনি নাস্তা করেন আগে? আমার কথা ভাবলে নাস্তা অনেক আগেই আমার রুমে আসতো। আপনি ডাকার পরেই তো আমি আসলাম। স্টপ। এটা কি? তোমাকে না বলেছিলাম চুল যেন খোলা না হয়? আসলে জিনাত ভাই দেখতে চাইলো। তাই? চুল দেখতে চাইলো আর চুল খুলে দেখালে? আর কাল যদি অন্য কিছু দেখতে চাই তবে কি সেটাও খুলে দেখাবে? নিশান নূরকে আরো শক্ত করে জড়িয়ে নেয়। অবশ্য তোমার তো অভ্যাস হয়ে আছে সবাইকে দেখিয়ে বেড়ানো, তাই না? ছাড়ুন আমাকে, ভালো লাগছে না আর এসব কথা শুনতে। তার থেকে মেরে ফেলুন আমায়, আপনি তো মুক্তি পাবেন, সাথে আমিও। সে ঘুরে বালি তোমার, আমার কাছ থেকে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। আমার কথা মতো না চললে কষ্ট তুমিই পাবা। আপনি ছাড়ুন তো আমাকে, অসহ্য লাগছে। খুব কষ্ট লাগছে তাই না? খুব অসহ্য লাগছে। আগে মনে ছিল না পরপুরুষের সামনে রূপ খুলে দেখাতে? না, লাগে না। আপনি জানেনই তো বলছেন কেন? পরপুরুষ ছাড়া আমার একদমই চলে না। প্রতিদিনে 2-4টে পরপুরুষ ছাড়া আমার দিন কাটে না। আমি তো নষ্টা মেয়ে। কথাটা শেষ করার আগেই নিশান নূরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। 2 সেকেন্ড সফট কিস চালাতে থাকলেও পরে তা ক্রমশ কামড়ে পরিণত হতে শুরু করে। নূর সহ্য করতে না পেরে নিশানের বুকে হাত দিয়ে নিশানকে নিজের থেকে সরিয়ে নিতে গেলে নিশান নূরের হাত দুটো মুষ্টি ধরে নূরের ঠোঁটে জোরে কামড় দিয়ে নূরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঘন করে রুম থেকে বেরিয়ে চলে যায়। নূর তখন ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। নূর জোরে জোরে কাঁদতে শুরু করে। হঠাৎ করে নিশান কয়েক টুকরো বরফ এনে নূরকে হ্যাঁচকা টেনে সোজা করে ঠোঁটের সাথে চেপে ধরে। নূর কাকিয়ে ওঠে ব্যথায়। নুরি তখন ধাক্কা দিয়ে ঠোঁটের ওপর থেকে নিশানের হাতটা সরিয়ে দেয়, যার ফলে বরফের টুকরোগুলো ফ্লোরে ছিটকে পড়ে যায়। ঠাটিয়ে একটা থাস করে গাল ফাটিয়ে দেবো। খুব সাহস বেড়েছে তাই না? নুরি চুপ করে থাকে নিশানের ধমকে। নিশান আবারও বরফের টুকরোগুলো তুলে নুরির ঠোঁটে হালকা করে ঘষে দিতে থাকে। নূর তখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এসব ন্যাকা কান্না আমার সামনে করবা না। আগে মনে ছিল না? তোমার সাহস থেকে আমি হতবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সামনে দাঁড়িয়ে বলছো প্রতিদিন তোমার 2-4টা পুরুষ লাগে। এই মেয়ে, চেনো আমায় তুমি? তোমাকে যা বলার আমি বলবো, তুমি বলার কে? ঠোঁটের দিকে তাকিয়ে দেখো। দ্বিতীয়বার এসব কথা বলার আগে 2বার ভেবে বলবে, নয়তো ঠোঁটের মতো অবস্থা তোমার পুরো শরীরে হবে। যত সব। নিশান নূরকে হালকা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে রুম থেকে চলে যায়। রাতে নিশান রুমে এসে দেখে নুরি ঘরে নেই। নিশান তখন ব্যালকনিতে ওয়াশরুমে পুরো বাড়ি ঘুরে নূরকে না পেয়ে। কি দেবরজি, দেবরানীকে খুঁজছেন? না মানে হ্যাঁ। তেনাকে দেখলাম ছাদের দিকে যেতে। নিশান কিছু না বলে ছাদে গিয়ে নূরকে খুঁজে পেল না। পরে চিলেকাটার ঘরের দিকে নজর গেল, ছোট্ট বাতি জ্বলে আছে। নিশান ধূপ করে রুমে গিয়ে সাথে সাথেই বের হয়ে আসে। নূর মাত্র ছাদের বাথরুম থেকে শাওয়ার নিয়ে চিলেকাটার ঘরে চেঞ্জ করছিল, তখনই নিশান রুমে ঢুকে পড়ে। নূরকে ওইভাবে দেখে 1 মিনিটের জন্য দুজনেই ট্যাচু হয়ে গিয়েছিল। নূর কোনোরকম টাওয়াল দিয়ে নিজেকে জড়িয়ে নিয়ে পিছনের দিকে ঘুরে দাঁড়ায়। নিশান রুম থেকে বের হয়ে এসে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর এদিকে নূর কোনো রকমের শাড়ি পেঁচিয়ে নিয়ে বেরিয়ে এসে নিশানের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমার রুম নেই? আসলে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। ড্যাম ইট। নিশানের চিৎকার শুনে নেহা আর জিনাত ছাদে চলে আসে। জিনাতকে দেখে নূর চট করে নিশানের গা ঘেঁষে দাঁড়িয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করে। এটা দেখে নিশান নেহা আর জিনাতকে নিচে চলে যেতে বলে। ওরা চলে গেলে নিশান নূরকে সামনের দিকে টানতে গেলে নূরের আঁচলটা আবার শরীরে থেকে পড়ে যায়। নূর তাড়াতাড়ি করে আঁচলটা তুলতে গেলে নিশান নূরের আঁচলটা শক্ত করে মুঠো করে ধরে, আর নূর নিশানের হাত ধরে মুষ্টু মুষ্টু শুরু করে দেয় আঁচল নেবার জন্য। স্টপ ইডিয়েট, অ্যান্সার মি ড্যাম ইট। রুম নেই আমার সাবার নেওয়ার জন্য?
চেঞ্জ করার জন্য? এখানে কোন সাহসে এসেছো? আমার বদলে অন্য কেউ এখানে আসলে কি হতো ভেবে দেখেছো? কি কি হতো? আমার তো অভ্যাস আছে, তাই না? পরপুরুষকে শরীর। নূর তখন নিজের কথা শেষ করতে পারে না। নিশানের চোখের দিকে তাকিয়ে আসলে আপনার আসার সময় হয়ে এসেছে। আমি যদি ওয়াশরুমে যেতাম আমার জন্য আপনার সমস্যা হতো, তাই। তাই তাই কি? নিশান তখন হ্যাচকাটা নিয়ে নূরকে তার বুকের সাথে লাগিয়ে নেয়। আমার সাথে গায়ের জোরে পারবে তুমি? চলে যেতে দিচ্ছেন না কেন আমাকে? নিজের হাতে মারতে চাই, তার জন্য। ভাইনু তোমাদের নিচে ডাকছে খাবারের জন্য। জিনা চলে যেতে নিলে নিশান চট করে নূরকে কোলে তুলে নেয়। নূর না, ভাবি বলে ডাকবি ওরে। সম্পর্কে ভাবি হয় তোর। সো আমার মনে হয় ভাইয়ের সম্পত্তির দিকে নজর না দেওয়াটাই বেটার হবে তোর জন্য। আশা করি বুঝতে পেরেছিস। কথাটা বলেই নিশান নূরকে রুমে এনে থপ করে সোফায় ফেলে দেয়। আমি পাগল হয়ে গেছি। যেখানে আমার ঘর খারাপ, পরকে কিভাবে শাসন করবো আমি? কথাটা তীরের মতো লাগলো নূরের বুকে। নূর কিছু না বলে চুপচাপ ব্যালকনিতে চলে গেল। নিশান পিছু পিছু গিয়ে দেখে নূর শাড়ি ঠিক করছে। খাবে চলো। আমার ক্ষুধা নেই, আপনি গিয়ে খেয়ে নিন। রাগ দেখাচ্ছ আমাকে? সে অধিকার আমার নেই। আর কোনোদিন হবেও না। আমি নিতে চাই না। আমাকে ডিভোর্স দিয়ে দিন আপনি। কথা দিচ্ছি, আমার ছায়াও কেউ দেখতে পাবে না। প্লিজ প্লিজ মুক্তি দিন আমাকে। তুই কি চাচ্ছিস বলতো? আমি ভালোভাবে থাকি, এটা তুই চাচ্ছিস না, তাই না? আমি আপনার আপনার ভালোর জন্য। আমার ভালো চাস তুই? প্লিজ আমার দুনিয়ার মধ্যে থাক, অন্য কারো। আমি আমার বিধাতার নামে কসম করে বলছি, আপনি ছাড়া আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি। আর ইখলাস? আল্লাহর দোহাই লাগে, দয়া করে কথা বলবেন না। ভাই ও আমার। বিশ্বাস করি না আমি তোমাকে। তাহলে সেদিন যা আমি নিজের চোখে দেখেছি তা মিথ্যা হয় কি করে? ভাই বোন হলে এক বিছানায়? ছি। বিশ্বাস করেন সেদিন যা হয়েছিল। শুনতে চাই না, আমি শুনতে চাই না। শুধু একটা কথা জেনে রাখো, আমার কাছ থেকে মুক্তি তুমি তখনই পাবে যখন আমি মরে যাব। মরণ ছাড়া আমার হাত থেকে তুমি মুক্তি পাবে না। কথাটা বলে হনন করে ওয়াশরুমে গিয়ে দরজা ঠাস করে আটকে দেয়। নূর তখন ব্যালকনি থেকে লাফিয়ে ওঠে দরজার শব্দ শুনে। মাঝরাতে ব্যালকনিতে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে নিশান। মনের লুকানো কষ্টগুলো কমানোর চেষ্টা করে যাচ্ছে সে। সেদিন রাতে নিশান গিয়েছিল বোনের বাসায়। হঠাৎ করে রিনির চিৎকারে সবাই নূরের ঘরে গিয়ে দেখে নূর বিছানায় আধো ছোঁয়া হয়ে ইখলাসকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে, আর ইখলাসও নূরকে বুকের সাথে জড়িয়ে নিয়ে আছে। আপনি স্মোক করেন? জানতাম না তো। নূরের কথায় নিশানের ঘোর ভাঙে। নূরকে দেখে নিশানের মেজাজ আরো খারাপ হয়ে যায়। তুমি এখানে কেন? চলে যাও আমার সামনে থেকে। তুমি পবিত্র নও, অপবিত্র। তুমি চিট করছো তুমি আমার সাথে। নিজেই পরীক্ষা করে দেখে নিন না আমি পবিত্র নাকি ঘেন্না করে আমার তোমাকে ছুঁয়ে দেখতে। চলে যাও আমার সামনে থেকে। ভালোবাসি না আমি তোমাকে, বুঝলে? ভালোবাসি না আমি। যাও এখান থেকে। নূর চুপচাপ রুমে এসে ফ্লোরে বসে পড়ে। নূর আচমকায় কেঁদে ওঠে। ভালোবাসার কথা কেন বললেন আপনি? তার মানে ভালোবাসেন আপনি আমাকে, অনেক বেশি ভালোবাসেন। এই মিথ্যে জালে আপনি আপনার ভালোবাসাকে আটকে রেখেছেন। সব বুঝতে পেরেছি আমি, সব। সত্যিটা আপনাকে জানাতেই হবে। কি করে বোঝাবো আপনাকে আমি? আপনি তো আমার কোনো কথাই শুনতে চান না। অন্যের কথায় পড়ে নিজেকেও কষ্ট পাচ্ছেন আর আমাকেও। একটু পর নিশান রুমে এসে ধপ করে বিছানায় বসে এক মনে নূরের দিকে তাকিয়ে আছে। নূর নীরবে কান্না করেই যাচ্ছে। মাঝরাতে এমন মরা কান্না করার কারণ কি? শুনেছি রোজ রাতে ইখলাস নাকি তোমার রুমে যেত, নাকি ওকে মিস করছো? কথা বলছো না কেন? সমস্যা কি বলবেন দয়া করে? আমার কলেজে একটা বান্ধবী আছে। ও এতিমখানার একটা হোমে থাকে। যাদের মা বাবা কেউ থাকে না তাদের ওখানে থাকতে দেয়। আগে যেতে চেয়েছি, ভাই যেতে দেয়নি। আজ আমি কথা বলেছি ওদের সাথে, ওরা আমাকে থাকতে দেবে বলেছে।
আপনি অনুমতি দিলে ওখানে চলে যাব। ফ্লোরে ঘুমোতে কষ্ট হয়, আমার ভয় লাগে। ওখানে ওখানে ওরা আমাকে আলাদা রুমের। নূরকে ঠাস করে কোলে তুলে নিয়ে ধপ করে বিছানায় ফেলে দেয়। মাঝখানে কোলবালিশ থাকবে, একদম আমার কাছে ঘেঁষার চেষ্টা করবে না। আমি তো নিচেই ভালো ছিলাম। কেন? আমার সাথে ঘুমাতে সমস্যা? ইকলাসের সাথে তো কথা হচ্ছে আমার আর আপনার। আমার ভাইকে কথায় কথায় মাঝখানে আনবেন না। আমি আমি কি একবারও বলেছি আপনার বোন আমার সাথে কি 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 করেছে? ইচ্ছে করে ফ্লোরে তেল ঢেলে আমাকে ফ্লোরে ফেলেছি। বলেছি বলেছি মাঝরাতে টেনে আমাকে দারোয়ানের রুমে আটকে রেখেছে? নাকি নাকি এটা বলেছি বৃষ্টি ভেজা রাতে আমাকে বাসার বাইরে বের করে দিয়েছে? নাকি এটা বলেছি খাবারে বিষ মিশিয়ে আমাকে মারার চেষ্টা করেছে? যখন যখন আমি সেই বিষ মেশানো খাবার খেয়ে বিছানায় তোলপাড় করছিলাম মৃত্যু যন্ত্রণায়, বাঁচার অনুরোধ করতে গিয়ে যখন ভাইকে জড়িয়ে ধরেছিলাম, তখন তখন আপনার বোন সবার সামনে আমাকে আর আমার ভাইকে নিয়ে চরিত্রের অপবাদ দিয়ে সবার চোখে আমাদের খারাপ বানিয়ে দিয়েছে। এটা বলেছি আমি? নাকি নাকি এটা বলেছি যে সেই বিষের ইফেক্ট আমার পুরো জীবন শেষ করতে চলেছে? সেটা বলেছি? বলুন বলুন কি বলেছি আমি আপনাকে? বলুন, উত্তর চাই আমার। নিশান স্তব্ধ মেরে আছে। নিজের বিবেক বুদ্ধি সবকিছুর কাছে হেরেও গেছে ও। কোনো কথাও বলছে না ও। কি হলো? কথা বলছেন না কেন? বলুন, উত্তর দিন আমায়। উত্তর দিবেন না? নাকি নাকি এটাও বলেছি আপনার চোখে আমাকে খারাপ বানানোর জন্য আপনার বোন যা নয় তাই বলে আপনার কান ভাঙিয়েছে, যাতে আপনি আমার কাছ থেকে দূরে থাকেন? বলতে পারেন এতে আমার দোষ কোথায়? কি হলো? উত্তর নেই? আপনার বোনকে যদি আপনি জড়িয়ে ধরতে পারেন, তো আমিও আমার ভাইকে জড়িয়ে ধরতে পারি। আর আপনার কেন? আপনাদের কারোর কথাই আমি আমার ভাইকে ছাড়তে পারবো না। ভালোবাসি আমার ভাইকে আমি। আপনি যদি আপনার বোনের চোখের পানি সহ্য করতে না পারেন, তো আমার ভাই কি করে আপনার সামনে মাথা নত করতে দেয় আমায়? আরেকটা কথা, আজকের পর থেকে আপনি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারেন। কারণ আমি আমার ফুপির মাথা ছুঁয়ে কসম করেছি, তার ছেলের সংসার বাঁচাতে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব আমার, আর সেটাই করব। জীবনটা ছেড়ে দিলাম, আপনি যা ইচ্ছা তাই করুন। নূর বিছানার পাশ ফিরে শুয়ে পড়ে। নিশান ঠাই নূরের দিকে তাকিয়ে বসে আছে। ফাগুনি মাসে নিশান প্রথম নূরকে দেখেছিল কলেজ ক্যাম্পাসে বসন্ত বরণ অনুষ্ঠানে। একদম হলুদ শাড়ি পরা, হাঁটু পর্যন্ত ছাড়ন্ত চুলগুলো এলোমেলো উঠছে, দুহাত ভর্তি হলুদ কাচের চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল টিপ, মেকআপের নিশানাও দেখা যাচ্ছে না। সেই পুতুলকে দেখে নিশানের মনে একটা ভালোবাসার হাওয়া বয়ে যায়, ফাগুনি হাওয়া। প্রায় এক সপ্তাহ মতো লেগেছিল নিশানের নূরের ডিটেলসগুলো বার করতে। সব সময় ছায়ার মতো ঘুরেছে নূরের পিছনে, কিন্তু নূরকে কখনোই বুঝতে দেয়নি সে। এর মধ্যে নিশান প্ল্যান করে ইকলাস আর রিনির বিয়ে দিয়ে দেয়। কিন্তু বিয়ের পরে নূর সম্পর্কে রিনির মুখে এসব শুনে নিশানের মনে ঘৃণা জমতে শুরু করে। সেদিন সত্যি যখন রিনি নূরকে বিষ খাইয়ে দিতে সবার চোখে নূর আর ইকলাসকে সবার চোখে খারাপ বানায়, তখন নিশান সেখানে উপস্থিত ছিল। বোনের মিথ্যা আর্তনাদ সহ্য করতে না পেরে নিশান ইকলাসের ফুপিকে ব্ল্যাকমেল করে নূরকে বিয়ে করে। আজকে নিশান কি করবে ভেবেই পাচ্ছে না। ভাই, তুই এসব কি বলছিস? মাথা খারাপ হয়ে গেছে? তুই আমাকে অবিশ্বাস করছিস, তাও ওই চরিত্রহীন মেয়ের জন্য? মুখ সামলে কথা বল রিনি, তুই ভালো করেই জানিস তুই কার সম্পর্কে কথা বলছিস। পাগল হয়ে গেছিস ভাই তুই ওর ওই রূপ দেখে ভুলে গেলি সব, তাই না? আমার কষ্টটা ভুলে গেলি? ওর জন্য আমার সংসারটা। তুই কি জানিস ইকলাস ভাই তোকে কতটা ভালোবাসে? আর একটা কথা কি তুই বিশ্বাস করিস, ইকলাস ভাইয়ের জায়গায় অন্য কোনো ছেলে হলে তোর সাথে সম্পর্কই রাখতো না। শুধুমাত্র ইকলাস ভাই তোকে ভালোবাসে, তার জন্যই তোর সব অন্যায় চোখ বন্ধ করে হলেও সহ্য করে। নুরি কি করবে? তুই তো নিজের হাতে তোর সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিস। নিজের স্বামীকে নিয়ে কোনো স্ত্রী যে এভাবে মিথ্যে বলতো, তাও একটা মেয়েকে সবার সামনে খারাপ বানানোর জন্য, তোকে না দেখলে বুঝতামই না রে। ভাই,
ভাই তুই বিশ্বাস কর, ও তোকে যা বলেছে সব মিথ্যে। সেটা আমার থেকে তুই ভালো জানিস। আমি তোর সাথে তর্ক করতে আসিনি, ভাই হিসেবে তোকে সঠিক পথে ফিরিয়ে দিতে এসেছি। এর পরের বার যখন আসবো ভাই হয়ে নয়, একজন স্বামী হিসেবে আসবো, তার স্ত্রীর সম্মান রক্ষার জন্য। আশা করছি তুই আমার কথা বুঝবি। নিশান বেরিয়ে আসে রিনির বাসা থেকে। সকাল হতে নিশান বাসা থেকে বেরিয়ে আসে রিনির কাছে। সারা রাত ধরে ভেবেছে ও সবকিছু এক জায়গায় এনে দেখলো নিশানের মধ্যে নূর ধরা ছোঁয়ার মধ্যেও নেই। নিশান নিজের চোখে নিজেই পড়ে গেছে। নূরের ওপর প্রতিটি অত্যাচারের কথা চোখের সামনে ভেসে উঠেছে যতবার, ঠিক ততবারই বুকের মধ্যে চিনচিনে ব্যথা অনুভব করেছে ও। নূরকে যতটা জেনেছে এতে ভালো করেই বুঝতে পেরেছে যে নূর এত সহজে নিশানকে ক্ষমা করবে না। নিশানের নিজের ওপর খুব আফসোস হচ্ছে, কেন যে নূরের কথাগুলো আগে শোনেনি। ব্রেকফাস্ট এখানে করবেন নাকি নিচে? নিশানের কথায় ঘোর ভাঙে নূরের। মাত্রই রুমে আসলো নিশান। আমাকে ইমোশনাল হলে চলবে না, এতেও অন্যরকম কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। পরিস্থিতি কন্ট্রোল না হওয়া পর্যন্ত আমাকে আগের মতো ব্যবহার করতে হবে। কি হলো, কথা বলছেন না যে? কেন, এখানে এনে দিলে কি খুব কষ্ট হবে নাকি? খুব কষ্ট হবে। হোক কষ্ট, তবুও এখানেই আনতে হবে। যাও এখান থেকে। নূর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। নিশান নিঃশব্দে ব্যালকনিতে চলে গেল। নিজেকে খুব ছোট মনে হচ্ছে মায়াপুরী। আমি কি করে তোমাকে অবিশ্বাস করলাম বলো তো? এটাই কি আমার ভালোবাসার নমুনা ছিল? ভালোবাসলে তো বিশ্বাস থাকতে হয়। আমার তো তোমার উপর কোনো বিশ্বাসই ছিল না। নিজের উপর খুব ঘৃণা হচ্ছে মায়াপুরী। সত্য মিথ্যা যাচাই না করে আমি আমার বোনের মিথ্যে কথার জালে আটকা পড়ে তোমার সাথে অমানুষের মতো ব্যবহার করেছি। আপনার খাবার, আসুন খেয়ে নিন। সেদিনের পর থেকে নিশান যখনই খেতে বসে নূর নিশানের পাশে চুপটি করে বসে থাকে, নয়তো ফ্রিজে চর তো আছেই যা নূরের গালে পড়ে। খেয়েছো তুমি? আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন। নিজে না খেয়ে আমার সামনে বসে এভাবে আমার খাওয়া দেখলে পেট খারাপ করবে না আমার? আচ্ছা, আমি চলে যাচ্ছি। নূর চলে যেতে গেলে নিশান নূরকে টেনে কোলে বসিয়ে নেয়। আপনি কি করছেন এটা? একটা সাউন্ড হলে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেবো। কারো সাহস নেই আমার রুমে বিনা নকে ঢুকবে। তারপরেও তুমি এত নার্ভাস হচ্ছ কেন? খাইয়ে দাও আমাকে। নূর নিশানকে খাইয়ে দিচ্ছে। তুমিও খাও। আমি পরে খেয়ে নিব। যা, তোর আমাকে খাইয়ে দিতে হবে না, খাবো না আমি। নূর ঝট করে নিজের মুখে খাবারটা পুড়ে নেয়। পরে নিশানের মুখে খাবার দিতে গেলে নিশান মুখ ঘুরিয়ে নেয়। নূর তখন অন্য হাতে নিশানের মুখটা ঘুরিয়ে খাবার খাইয়ে দেয়। সাথে সাথে নিশান বা হাতটা আঁচলের নিচ দিয়ে নূরের পেটে হাত দেয়। আর সাথে সাথে খাবারের প্লেটগুলো ঠাস করে নূরের হাত থেকে টেবিলের ওপর পড়ে যায়। নিশান তখন অন্য হাতে নূরের খোপটা খুলে চুলগুলোকে মুক্ত করে দেয়। ছেড়ে দিন আমাকে প্লিজ। কেন? কথাটা বলেই গভীরভাবে নূরকে বুকের সাথে জড়িয়ে নেয় সে। নূর নিশানের হাতটা খামচে ধরে। কেউ চলে আসবে, প্লিজ ছেড়ে দিন। তুমি কাউকে ভালোবাসো? বলছো না কেন? আপনার কাছেও বোঝা হয়ে গেলাম? বাসা থেকে বের করে দেবেন আমাকে, তাই না? ও হ্যালো, আকাশ দিয়ে ওড়ো না। আমার কাছ থেকে মুক্তি তুমি কোনোদিনও পাবে না। খুব শখ না অন্য কারো কাছে যাবার? পাকেটে ঘরে বসিয়ে রাখবো। কথাটা বলে নূরকে ধপ করে চেয়ারে বসে হনন করে বেরিয়ে যায়। নূর মনের অজান্তেই মুচকি আসতে থাকে। হঠাৎ করে নিশান ঝট করে নূরকে তুলে বিছানার সাথে চেপে ধরে। আর একবার আমাকে ছাড়ার কথা মাথায় আনলে, যে এখনো হয়নি সেটা হবে। কি হয়নি? ফুলসজ্জা করবো নাকি? না 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 না, আমি এসবের জন্য তৈরি না। নূর দূরে যেতে গেলে নিশান নূরের লম্বা চুলগুলো টেনে ধরে। পালিয়ে যাবে কোথায়? দিন শেষে তো আমার কাছেই আসতে হবে। আমি হোমে চলে যাব। আচমকাই নিশান ঠাস করে নূরের গালে চড় মেরে হনহন করে রুম থেকে বের হয়ে যায়। রাতে নূর রুমে ঢুকে দেখে নিশান ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। নূর চুপচাপ ফ্লোরে বিছানা করতে থাকে। না রে বেবি, ভুলবো না। হঠাৎ করে নিশানের কথাটা শুনে নূরের বুকটা চিনচিন করে উঠল। চুপটে করে রুম থেকে বের হয়ে আসে সে। ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে আছে নূর। চুলগুলো মুক্ত করে রেখেছে ও। বাতাসে আনাড়ি ভাবে লাফালাফি করছে চুলগুলো। এত রাতে ছাদে কি করছো?
নূর তাড়াতাড়ি আঁচল তুলে চুলসহ মাথায় ঘোমটা দিয়ে নেয়। এই তো ভাইয়া, এমনি দাঁড়িয়েছিলাম আর কি। কি হলো ম্যাম, মন খারাপ নাকি? না না ভাইয়া, এমনি। আচ্ছা তাহলে দেখি তোমার হাতটা। কেন? আরে ম্যাম, এত ভয় কিসে, দেখি না। জিনাত নূরের হাত ধরতে গেলে নূর পিছিয়ে যায়। ভয় পাচ্ছ কেন? মেরি ভাই জিনাত, তোর ভাবি ভয় পাবে কেন? ও তো জানে স্বামীর জিনিসে অন্য কারো ছোঁয়াও লাগাতে হয় না। কিন্তু তুই কি জানিস না ভাই, এর জিনিসে হাত দিতে নেই। আসলে ভাই, লাস্ট ওয়ার্নিং টু ইউ, বি কেয়ারফুল। আর জিনাত চলে যায়। তুমি এত রাতে এখানে কেন? আপনার আর আপনার বেবির যেন কথা বলতে সমস্যা না হয় তার জন্য। বেবি? নূর কিছু না বলে পিছে ঘুরে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে। আপনার স্পেশাল কেউ আছে তাই না? তা তো আছেই। নিশানের কথাটা শুনে নূরের মুখটা শুকিয়ে গেল, কিন্তু নিশানকে বুঝতে দিল না। আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরে বুঝি তাকে বিয়ে করে আনবেন? তোর মুখে সবসময় এই কথা ছাড়া কি অন্য কথা নেই? খুব শখ না আমার থেকে মুক্তি পাবার? আল্লাহর কাছে দোয়া করো যাতে আমি জলদি মরে যাই। নিশান রাগে গজগজ করতে করতে নিচে চলে গেল। নূর নিশানের যাবার দিকে হা করে তাকিয়েই আছে। এই ছেলেটার মতি গতি আমি কিচ্ছু বুঝি না। এমন কেন, না ছেড়ে দিচ্ছে না কাছে টেনে নিচ্ছে। নিশান হঠাৎ করে এসে নূরের হাত টানতে টানতে নিচে নিয়ে যেতে থাকে। আমি ব্যথিত, যেন ছাদে না যাওয়া হয়। আর যদি দেখেছি তো ঠ্যাং ভেঙে বেডে বসিয়ে রাখবো। নূর নিশানের কথার প্রেক্ষিতে কিছু না বলে মুখ ভেঙচিয়ে চুপ করে থাকে। রুমে এসে নিশান ওয়াশরুমে ঢোকে আর নূর ফ্লোরে বিছানায় শুয়ে পড়ে। নিশান ওয়াশরুম থেকে বের হয়ে নূরকে দেখে আবারও ওয়াশরুমে ঢুকে এক বালতি পানি এনে নূরের বিছানায় ঢেলে দেয়, ফলে নূর ভিজে যায়। আপনি? নো মোর ওয়ার্ড, যাও বিছানায় শুয়ে পড়ো। আমার পরপুরুষ দেখলে নিজের কন্ট্রোল থাকে না, আপনার সাথে থাকি কি করে বলুন? নরি, তুমি এমন কোনো কথা বলে আমার রাগ উঠিও না, যাতে তোমার গালে কয়েকটা থাপ্পড় পড়ুক। আমি তোমার গায়ে হাত তুলতে চাচ্ছি না। যাও গিয়ে চেঞ্জ করে এসে বিছানায় শুয়ে পড়ো। গো ফাস্ট। নূর নিশানের দিকে রাগি চোখে তাকিয়েই উঠে বসে ঠাস করে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার বড্ড ভয় হচ্ছে নরি, তুমি চলে যাবে না তো আমাকে ছেড়ে? তুমি তো ভালোবাসো না আমাকে। সব কিছু ঠিকঠাক হবার পরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি থাকবো কি নিয়ে? তোমাকে ছাড়া আমি আমাকে কল্পনাও করতে পারছি না। নূর রুমে ঢুকে বিছানার কিনারা ঘেঁষে শুয়ে পড়ে। নিশান আর কিছু না বলে মুচকি হেসে বিছানার মাঝখানে বালিশটা সরিয়ে নূরকে টেনে নিজের কাছে এগিয়ে নিয়ে বালিশটা নূরের অন্য পাশে রাখে। সকালে একটা কথা বলার ছিল। রেডি হয়ে নাও, আমি অফিসে যাবার পথে তোমাকে ড্রপ করে দিয়ে যাব। তার মানে আপনার কোনো আপত্তি নেই? না, তবে একটাই শর্ত, কলেজে আমি দিয়েও আসবো আর নিয়েও আসবো। ভুলেও কোনো ছেলের সাথে পড়া বিষয় ছাড়া অন্য কোনো কথা বলা যাবে না। একা একা কলেজ থেকে বের হওয়া যাবে না, যে কোনো প্রয়োজনই হোক না কেন। বুঝতে পেরেছো? এভাবে তো কোনো টিচাররাও বোঝায় না। ইয়াপ, আমি অনেক গুড স্টুডেন্ট ছিলাম। সেটা তো বোঝাই যাচ্ছে কতটা গুড। বজ্জাতের হাড্ডি একটা, খচ্চর কোথাকার। কই যাও, দাঁড়িয়ে আছো কেন? যাচ্ছে। একটি কচি পাতা রঙের লং থ্রি পিস পরে রেডি হয়ে নেয়। নূরকে দেখেই নিশান ভ্রু কুঁচকে নেয়। কি হলো, ওভাবে তাকিয়ে আছেন কেন? এভাবে কলেজে যাওয়া যাবে না। তো কিভাবে যাব? নিশান কিছু না বলে নূরকে টেনে ড্রেসিং এর সামনে দাঁড় করিয়ে দেয়। লিপস্টিক মুছে নাও। এটা তো হালকা একটু। যা বলছি তাই করো। নূর তখন কথা না বাড়িয়ে লিপস্টিক মুছে নেয়। চোখ থেকে কাজলও মুছে নাও। আর হিজাব নেই, অন্যকে রূপ দেখাতে হবে? সব সময় আপনি 2 লাইনের বেশি বোঝেন। তোর কিচ্ছু করতে হবে না, যা তুই এভাবেই কলেজে যা। তোর সাথে আমি যাচ্ছি না। আজ তো একটা শয়তানের বস্তা। নিজের যে কিলার লুক আছে সেটাতে কারোর কোনো কিছু হয় না, আর আমি সামান্য লুকও দিতে পারবো না। কেন শুনি, কেন? বাঁদর কোথাকার। আপনি বাহিরে দাঁড়ান, আমি 5 মিনিটে আসছি। নিশান হনহন করে চলে গেল। নেহাত ভালোবাসি ওই গুন্ডাটাকে, নয়তো।
নিশান পিছ ঘুরে নূরকে এক নজর দেখে মুচকি হাসি দিয়ে বাইক চালিয়ে বেরিয়ে পড়ে। নূরকে কলেজে নামিয়ে দিয়ে নিজে অফিসে চলে যায়, কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারে না। আবার নূরের কলেজের সামনে গিয়ে বসে থাকে। ছুটির পরেও যখন নূরের আসার কোনো হদিশ না পায়, তখন নিশান কলেজের দিকে পা বাড়ায়। কলেজের রিসেপশনে গিয়ে জানতে পারে প্রথম ঘন্টায় ক্লাস এসে নূরকে নিয়ে গেছে। নূরের বাসায় আসতে বিকেল হয়ে যায়। নূর বাসায় এসে দেখে নিশান বাসায় নেই। নূর তখন এসে শাওয়ার নিয়ে ওর শাশুড়ির রুমে চলে যায়। আম্মা আসবো? আয় মা, দাঁড়িয়ে আছিস কেন? আসলে আম্মা একটা কথা বলার ছিল। বল না। আসলে কলেজে ইকলাস ভাই এসেছিল, উনি আমাকে জোর করে। সেটা তোদের ভাই বোনদের ব্যাপার, আমাকে বলছিস কেন রে? আম্মা বিশ্বাস করেন, ভাইয়ের সাথে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। ইকলাস ভাই আমার কাছে ও তো নিজের ভাইয়ের চেয়েও বেশি কিছু, কিন্তু কিন্তু কেউ সেটা বিশ্বাস করে না। আরে আরে পাগলি মেয়ে, পা ছাড় বলছি, বস এখানে। আমি খুব ভালো করেই জানি জামাইয়ের সাথে তোর কিচ্ছু নেই। আমি আমার মেয়েকে খুব ভালো করেই চিনি রে। আফসোস একটাই, আমার পেট থেকে এমন অমানুষ কি করে তৈরি হলো। লিনির তো কোনো কিছুর কম ছিল না, জানি না কেন তোর পিছে এভাবে পড়ে আছে। নিজে তো অমানুষ হয়েছে, সাথে ভাইটাকেও অমানুষ তৈরি করেছে। মারে, তুই আমার ছেলেটাকে ভুল বুঝিস না। এই কথাগুলো তোকে আমার অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু মনে সাহসটা জুটিয়ে তুলতে পারছিলাম না। আমার ছেলেটার কোনো দোষ নেই রে। রিমিটা ওকে যেভাবে বুঝিয়েছে সেভাবেই বুঝেছে। ও যতই খারাপ হোক, তবুও তো আমারই মেয়ে। তুই আমার মেয়েটার সংসার ভাঙতে দিস না রে মা। জামাই বাবাজিকে একটু বোঝা রে মা। আমি জানি তুই বললে সে। ভাই এমনিতেই ভাবিকে ছাড়বে না আম্মা। ভাই ভাবিকে ভালোবাসে, ও অনেক বেশি ভালোবাসে। তাই সেটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি যে আমাকে বিশ্বাস করেছেন, আমি ভাবতে পারছি না। ফুপির পরে একমাত্র আপনি যে আমাকে বিশ্বাস করেছেন। তোর ফুপি আমাকে সব আগেই বলেছে, কিন্তু আমি বড়ই স্বার্থপর রে। নিজের মেয়ের কথা ভেবে প্রতিবাদ করতে পারিনি। পরে যখন ভাবলাম আমার নিশানটার সাথে বিয়ে দিয়ে এ বাড়িতে চলে আসলে তুই হয়তো একটু শান্তি পাবি, কিন্তু আমাদের ধারণাটা ভুল ছিল। এবারই এসে রিনির সাথে নিশানের অত্যাচারটাও বেড়ে গেছে। তুই চিন্তা করিস না মা, আমি নিশানের বাবাকে বলেছি, উনি আজ রাতে নিশানের সাথে কথা বলবে। দয়া করে এই কাজটা করবেন না আম্মা। এটা আমার আর আপনার ছেলের ব্যাপার। একজন মারলেও তিনি মারবেন, আবার ভালোবাসলেও তিনিই বাসবেন। আপনি দয়া করে আব্বাকে বারণ করে দিন, তিনি যেন এই বিষয় নিয়ে ওনার সাথে কোনো কথা না বলে। আমি চাই না আম্মা, আমি চাই না আপনার ছেলে এই বিষয় নিয়ে অন্য কারো কাছে মাথা নত করুক। আমাদের ব্যাপারে আপনারা দয়া করে ঢুকবেন না, রাগ করবেন না আম্মা। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আমারও তো একটাই মেয়ে আছে, সে কেন তোর মতো হলো না রে? রিনি আপু খুব ভালো আম্মা, কিন্তু জানি না উনি কিসের জন্য আমার উপর রেগে আছে। যদি আমাকে বলতো তো আমি আমার ভুলটা শুধরে নিতাম। জানি না রে মা, আমার মেয়েটা কিসের জন্য। বাদ দিন তো, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। বাহ বাহ, তাই তো বলি মহারানীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন। এখানে বসে শাশুড়ির মন হরণ করা হচ্ছে। কি যে বলো না তুমি। বুঝি, এই জন্যই তো বলি শাশুড়ি আমাকে আর আগের মতো ভালোবাসে না কেন। কি সব বলো না ভাবি, এই সব কিছু তোমার আর তোমারই থাকবে। আমি তো অতিথি মাত্র, আজ আছি কাল তো নেই। নিশান আসছিল ওর মায়ের রুমে, কিন্তু নূরের লাস্ট কথা শুনে আবার রেগে যায়। চট করে আবার বাইকের চাবি নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। নূর সারাটা বিকেল নিশানের জন্য না খেয়ে বসে থাকে। ফোনটা হাতে নিয়েও বারবার নিশানকে ফোন করেও কেটে দিচ্ছে, সাহস হচ্ছে না কল করার। নিশান বাসায় আসলো সেই রাত 11টায়। রুমে ঢুকে দেখে নূর খাবার টেবিলে রেখে ঘুমিয়ে আছে। নিশান নূরকে না ডেকে ঠাস করে দরজা লাগিয়ে ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ে।
হঠাৎ করে জোরে শব্দ হওয়াতে নূর তখন চমকে ওঠে এবং হকচকিয়ে উঠে বসে চোখ কষলাতে লাগে। ঘড়িতে তাকিয়ে দেখে 11:10 বাজে। নূর আবার নিচে চলে যায় খাবার গরম করতে। খাবার গরম করে এনে দেখে নিশান চুপটি করে সোফায় বসে আছে। নূর নিশানের খাবার বেড়ে নিজের জন্য খাবার বেড়ে নেয়, কারণ সেও আজকে না খেয়ে সারাদিন বসে আছে নিশানের জন্য। নিশান কোনো কথা না বলে খাবার টেবিলে বসে খেতে শুরু করে। নূরও পাশে বসে খেতে লাগে। খাওয়া শেষ হতেই নূর সবকিছু নিচে রাখতে গেলে নিশান একটা বালিশ হাতে করে নিয়ে গেস্ট রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। নূর এসে নিশানকে না দেখে খুঁজতে শুরু করে। সাথে সাথেই নিশান রুমে ঢুকে ফোনটা নিয়ে হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। নূরও পেছনে পেছনে চলে যায়। গেস্ট রুমের সামনে নূর আসতেই নিশান ঠাস করে দরজা লাগিয়ে লক করে দেয়। শুনছেন শুনছেন, এমন করছেন কেন? কথা তো শুনবেন না কি? আমি আমি যেতে চাইনি, ভাই আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। ভাইয়ের ওপর দিয়ে কথা বলতে পারি না আমি। শোনেন না, আপনাকে ফোন করার সাহস পাইনি। আপনি বিশ্বাস করুন আমাকে, প্লিজ কথা বলুন আমার সাথে। নিশান প্লিজ দরজা খোলো না, আমার সাথে কথা বলো। দরকার হয় আমাকে বকা দিন, মারুন, তবু কথা বলো প্লিজ। নিশান তবু কথা বলে না আর দরজাও খোলে না। নূর দরজার পাশে বসে কান্না করতে থাকে। ওইদিকে নিশান বিছানায় বসে চুপটি করে নূরের কথা শুনছে। নূর যে কান্না করছে সেটাও ভালোভাবে শুনতে পাচ্ছে, তবুও কিন্তু নূরের সাথে কথাও বলছে না। কথাই বলে স্তব্ধতা ঝড়ের পূর্বাভাস। হয়তো নিশানের মনের মধ্যে ঝড় তৈরি হয়েছে। নূর ওইভাবে বসে কান্না করতে করতে দরজায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। নিশান আস্তে করে দরজাটা খোলার সাথে সাথেই নূর ফ্লোরে পড়ে যেতে থাকলে নিশান নূরকে ধরে ফেলে। পরে আস্তে করে নূরকে কোলে তুলে নিয়ে নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর নূরের পাশে ফ্লোরে হাঁটু করে বসে নূরের দিকে তাকিয়ে থাকে। নূরের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে নিশান আবার নতুন করে নূরের মায়াতে নিজেকে হারিয়ে ফেলছে। জানি না কাউকে ঘুমন্ত অবস্থায় দেখতে এত মায়াবী লাগে কিনা, কিন্তু তোমার প্রতিটা রূপে আমি পাগল হয়ে যাই। শাড়িতে যখন তুমি নিজেকে জড়িয়ে নাও না, তখন তোমাকে অপ্সরের মতো লাগে, আর যখন তুমি নর্মালি থাকো তোমাকে তো জাস্ট ওয়াও লাগে। আর হ্যাঁ, যখন তোমাকে ভেজা কাপড়ে দেখি, তোমাকে যে এত সুন্দর দেখায় বলে বোঝাতে পারবো না। আমি তো ঘায়েল হয়ে যাই। আর যখন তুমি কাঁদো, উফ, তোমার লাল হয়ে যাওয়া নাকটা আর গাল দুটো দেখলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোমাকে এলোকেছি দেখে ইচ্ছে করে তোমাকে বুকের সাথে জড়িয়ে রাখি অনন্তকালের জন্য। আমি চাই না তোমার রূপের ছিটে ফোটাও কেউ দেখুক। তুমি বোঝো না কেন আমাকে আমি কতটা ভালোবাসি, আর হয়তো কোনোদিন বুঝবেও না। আমি জানি এই ক্লাসের সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিন্তু কেন তুমি ওর সাথে কথা বলা বন্ধ করো না? আমার কথার কি এতটুকুও মূল্য তোমার কাছে নেই? আমি চাই না কেউ তোমার দিকে আঙুল তুলে কথা বলুক। কেন তোমাকে এই ক্লাসের সাথে যেতে হবে বলো? ও যতই জোর করুক, তুমি কেন যাবে? তবুও আমি বারণ করার পরেও নিজে নিজে পস্তাবে এখন তুমি। ভালোবাসার মানুষটা যখন অন্য কারো কাছে যায়, তখন যে কি অনুভূতি হয় তোমাকে সেটা বুঝতে হবে। আর এটাই তোমার আজকের কাজের জন্য শাস্তি। নিশান নূরের কপালে হালকা করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে আস্তে করে দরজাটা লক করে দিয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। নূর সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে একটু অবাকই হয়। পরে নিশানের কথা মনে হতে সে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে। কি ব্যাপার ম্যাডাম, সকাল সকাল গোসল করলেন যে? কি যে বলো না ভাবি, সে ভাগ্য আমার নেই। তোমার দেওর আমায় ভালোই বাসে না, আমি যে তার জন্য সকালবেলা গোসল করব সেই ভাগ্য আমার নেই। সব জেনে কেন এমন মজা করছো? ধুর পাগলি, মন খারাপ করছিস কেন? দেখিস এমন দিন আসবে তখন সকালে কোনো দিনে 36 বার তোর গোসল করার কারণ আমার দেবরই হবে। ভাবি কি যে বলো না তুমি, দেখি সরো, আমি সব করছি। না ম্যাডাম, আপনাকে কিচ্ছু করতে হবে না। আপাতত এই কফিটা আপনার বরকে দিয়ে আসুন। তেনার আবার সকালে কফি না খেলে ঘুম ভাঙে না। তার কাছে যাবো কি করে? তিনি তো রাতে গেস্ট রুমের দরজা লক করে ঘুমাচ্ছে। কেন? নেহার উত্তরে নূর মুচকি হাসলো। এর মধ্যে নিশান নিচে নেমে আসে। ভাবি, আমার কফি কই? যাও, এসেছে, দিয়ে আসো কফি, আর দর্শনটাও দিয়ে আসো।
নূর মুচকি এসে কফিটা নিশানের সামনে ধরে। নিশান তখন নূরকে দেখে আবারও রেগে যায়। নূরের মিষ্টি রঙের শাড়ি পরে আছে, তারপরে চুলগুলো ছেড়ে দিয়েছে। ভেজা চুল গড়িয়ে টপ টপ করে পানি পড়ে শাড়ির খানিকটা ভিজে গেছে। আর জিনাত পাশে বসে নূরের দিকে তাকিয়ে আছে। আপনার কফি। নিশান এক নজর দেখে মগটা নিয়ে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে আবার চিল্লিয়ে ওঠে, ভাবি আমার কফি কি দিবা? শব্দ শুনে নেহা কিচেন থেকে বের হয়ে এসে নিশানের ব্যাপারটা দেখে খুব রেগে যায়। এটা কি ধরনের ব্যবহার নিশান? কফি কি দিবা? না, দিব না। তোমার জন্য আমি কোনো কফি দিতে পারবো না। ঠিক আছে, দিতে হবে না। কথাটা বলে নিশান হন হন করে উপরে চলে যায়। নূর কোনো শব্দ না করে ভাঙা মগের টুকরোগুলো তুলতে থাকে। নূর কখনো শব্দ করে কান্না করতে পারে না, নীরবে কান্না করছে আর কাচের টুকরোগুলো তুলছে। হঠাৎ করে এক টুকরো কাচ নূরের হাতে বিঁধে যায়। নূর তখন একটু শব্দ না করে ফ্লোরটা পরিষ্কার করে দৌড়ে ছাদে চলে যায়। চিলেকটার ঘরটাতে বসে কান্না করতে থাকে। খানিক বাদে নিজেকে শান্ত করে নূর নিচে চলে আসে। এসে দেখে নিশান একটা মেয়ের হাত ধরে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আবার সাথে সাথেই বাসার মধ্যে ঢুকে ঠাস করে সোফায় বসে পানি বলে চিল্লিয়ে ওঠে। নূর তাড়াতাড়ি পানির গ্লাস নিয়ে নিশানের সামনে ধরে। নিশার পানি না নিয়ে নূরের গ্লাস ধরা হাতের দিকে তাকিয়ে থাকে। সকালের কথা মনে হতেই নূর চট করে নিশানের কাছ থেকে দূরে এসে দাঁড়ায়। তখনই নিশানের মা আসে। নূর পানির গ্লাসটা নিশানের মায়ের কাছে দিয়ে ইশারাতে নিশানকে দিতে বলে। নিশানের মা গ্লাসটা নিশানের হাতে ধরিয়ে দেয়। নিশান পানি খেয়ে গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। পাগল হয়ে গেছিস তুই? শেলিকে এ বাড়িতে ঢোকার পারমিশন কে দিয়েছে? শেলি? ও কোথা থেকে আসবে? শুধু বাড়িতে নয়, আমার রুমে পর্যন্ত ঢুকে গেছে। আমি জানতে চাই ও সেই সাহসটা আবার পেলো কোথায়? চেঁচাচ্ছিস কেন তুই? সেটা আমি কি করে জানবো? এখন তো রিনি নেই যে। তোমার মেয়েকে তোমার চেয়ে ভালো কেউ জানতে পারবে না মা। তোমার মেয়েকে বারণ করে দাও, আমাকে নিয়ে যেন কোনো নোংরা খেলায় না নামে, নয়তো আমি আগুন জ্বালিয়ে দেবো বলে দিচ্ছি। নিশান নূরের দিকে চোখ গরম করে তাকায়। নূর চোখ নামিয়ে নেয়। নিশান হনহন করে ওপরে চলে যায়। আম্মা, মেয়েটা কে? আর উনি এভাবে রাগ করলেন কেন? আর বলো না বৌমা, মেয়েটি রিনির বান্ধবী, নাম শেলি, বড়লোক ঘরের মেয়ে। রিনির সাথে প্রায় আসতো এ বাড়িতে, কিন্তু এসে রিনির চেয়ে নিশানের পিছনে বেশি ঘুরতো। নিশান ওকে তেমন পছন্দ করে না, উগ্র স্বভাবের মেয়ে। হঠাৎ করে ও নিশানকে বিয়ে করার প্রস্তাব দেয়। নিশান রাজি না হওয়াতে ও সুসাইড করতে গিয়েছিল, আর চিঠিতে লিখেছিল ওর সুইসাইড করার কারণ নিশান। পরে পুলিশ এসে ওর থানায় নিয়ে যেতে লেগেছিল। ভাগ্যিস নিলয় বাসায় ছিল, অনেক ঝামেলা হয়েছিল সেই ঘটনাটা নিয়ে। নিশানকে অনেক অপমানের সম্মুখীন হতে হয়েছে। তারপর তো নিশান ওকে দু চোখে দেখতে পায় না। রিনিকেও বারণ করে দিয়েছিল ওর সাথে যেন না মেশে। বুঝতে পারছি না মেয়েটা আবার কেন এ বাড়িতে এসেছে। নিশানের মা উঠে ভেতরে চলে গেল। নূর চুপটি করে সোফায় বসে আছে, রুমে যাবার সাহসও পাচ্ছে না। নিশানের সাথে যে মেয়েটির কোনো সম্পর্ক নেই এটা ভেবে মনে মনে অনেক খুশি হয়ও। পরে নেহার সাথে মিলে দুপুরে রান্না করে নেয়। তারপর শাওয়ার নেওয়ার জন্য রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ঢুকবে কি ঢুকবে না ভাবতে ভাবতেই দরজার লক খুলে রুমে ঢুকে পড়ে। রুমে নিশান নেই। নূর তখন আলমারিটা খুলে একটা শাড়ি বার করে নিয়ে ওয়াশরুমে ঢোকার সময় টের পেল ওয়াশরুমের দরজা ভিতর থেকে লক। নূর তখন শাড়ি নিয়ে ছাদের রুমে চলে আসে, দরজা ভালোভাবে লক করে সেখানে শাওয়ার নিয়ে নেয়। টাওয়ালটা শরীরের সাথে পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আয়নার সামনে এসে দাঁড়ায়। চুলগুলো ছেড়ে দিয়ে নিশানের কথা ভাবতে থাকে। নুরি নিশানকে প্রথম দেখেছিল ওর ফুপুর বাসায়। সেদিন কলেজ থেকে এসে নুরি গলা থেকে স্কার্ফটা খুলে সোফায় সরে মারে আর সোজা গিয়ে সেটা নিশানের মুখের ওপর পড়ে। আপনি কি রাস্তা থেকে চেঞ্জ করা শুরু করে দেন নাকি? বাহ। হঠাৎ কারো কথায় নূর চমকে উঠে পিছনে তাকিয়ে নিশানকে দেখে আবারও চমকে ওঠে। কে আপনি? আর এখানে কি করছেন? নিশান কোনো কথা না বলে নূরের দিকে তাকিয়ে আছে। নূর নিজের দিকে তাকিয়ে তাড়াতাড়ি চুলগুলো ছেড়ে দুভাগ সামনের দিকে এনে ছড়িয়ে দেয়। মাশাআল্লাহ, চুলগুলো পরপুরুষের সামনে এইভাবে ছেড়ে আসবেন না। আমি কি করব সেটা আমার ব্যাপার। আপনি কোন সাহসে আমাদের বাসায় বসে আছেন? হ্যাঁ, এই আপনি চোর নাকি? চুরি করার ধান্দায় বসে আছেন তাই না? আপনাকে তো আমি মজা দেখাচ্ছি আজ। ফুপি ফুপি, কই তুমি? দেখো দেখো, চোর এসে সব নিয়ে গেল। এই পিচ্চি, আমাকে দেখে আপনার চোর মনে হচ্ছে? না লাগার কি আছে, এখন তো সব ডিজিটাল।
ফুপি, কই তুমি? দেখো চোর বসে আছে ড্রয়িং রুমে। আরে আপনি ভুল ভাবছেন, চুরি করার জন্য কেউ বসে থাকে নাকি? আমি ভুল বুঝেছি? দাঁড়ান, আপনার মাথা ফাটিয়ে। এই এই কি করছিস তুই? কই ছিলে তুমি এতক্ষণ? দেখো দেখো, আমি না আসলে এই চোর সব চুরি করে পালাতো। আর তোমার হাতে নাস্তা কেন? আমি তো এখন কিছু খাবো না। চুপ কর তো মুখ পুরি। ওকে তুই জানিস? তোর ভাইয়ের হবু শালা। বাবা তুমি দাঁড়িয়ে কেন? বসো, ও ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে। না ফুপি, আমি কিচ্ছু মনে করিনি, ভাবছি আমার বোনের কথা। এই এই আপনি কি বললেন? শোনেন, আমি একদম দজ্জাল ননদ না, আমার ভাবিকে মাথায় তুলে রাখবো। সেটাই তো ভয়, তাহলে আমাকে কই রাখবে? এই এই আপনি মিনমিন করে কি বলছেন? তুই আবার ছেলেটাকে ধমকাচ্ছিস? আসলে সরি, আমি বুঝতে পারিনি আপনি ভাবির ভাই, মাফ করে দেবেন আমায়। নূর নিশাদকে কিছু না বলে দৌড়ে রুমে চলে আসে। সেদিনের কথা মনে হতেই নূর হেসে ওঠে। হঠাৎ করে ধরাম করে শব্দ হয়। শব্দ শুনে নূর পিছন ঘুরে তাকিয়ে দেখে নিশান অগ্নিমূর্ত হয়ে নূরের দিকে তাকিয়ে আছে। নিশানকে দেখে নূরের বুঝতে অসুবিধা হলো না যে নিশান দরজাটা ভেঙে ফেলে রুমে ঢুকেছে। আচমকায় নিশান নূরকে টেনে দেওয়ালের সাথে চেপে ধরে। নূর কিছু বলতে যাবে তার আগে নিশান পেছন থেকে নূরের চুলগুলো মুঠো করে ধরে নূরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। এলোপাথারি নূরকে ভালোবাসার পরশে ভরিয়ে দিতে শুরু করে। নূর বুঝতে পারছে এটা ভালোবাসার ছোঁয়া না, রাগ কমাচ্ছেও। আবার হঠাৎ করে নিশান নূরকে ছেড়ে দিয়ে বিছানার ওপর থেকে শাড়ি তুলে নিয়ে নূরের হাতে দিয়ে ধাক্কা দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ বাদে নূর ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নিশান ন্যায় দাঁড়িয়ে আছে। নিশান তখন সাথে সাথেই নূরের হাতটা ধরে টানতে টানতে নিচে নিয়ে চলে যেতে লাগে। ছাদ পার হতে সিঁড়ির ওপর নূরের ঝাটকা দিয়ে দাঁড় করিয়ে ছাদের দরজাটা তালা মেরে নূরকে আবার রুমে নিয়ে এসে সোফার ওপর ধরাম করে বসিয়ে দেয়। তারপর নূরের কলেজ ব্যাগটা নিয়ে নূরের সামনে বিছানার ওপর বসে পড়ে। ব্যাগ থেকে একটা কার্ড আর একটা রোজ আর একটা লেটার বার করে নূরের ওপর ছুঁড়ে মারে। নূর ওইগুলো হাতে নিয়ে অবাক, এইগুলো ওর ব্যাগে কি করে এলো? এগুলো তো কিছু জানে না ও। চিঠিটা খুলে আরো বেশি অবাক, সায়ন নামের কেউ চিঠিটা লিখেছে। তার থেকেও বড় কথা, চিঠিতে লেখা আছে আজ নূর আর তার নাকি রাতের ডেটে যাওয়ার কথা। নিশান ঝট করে ওইগুলো নূরের হাত থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফ্লোরে ফেলে দেয়। বিশ্বাস করেন, এগুলো কে দিয়েছে আমি কিছুই জানি না, আমি কিচ্ছু জানি না। নিশান কিছু না বলে ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন করে। দোস্ত, রাত কাটানোর মতো একটা মেয়ে খুঁজে বের কর। আজ রাতে মেয়ে লাগবে আমার। নিজের জিনিসে অন্য কারো টাচ লাগার অনুভূতি আমি কাউকে বোঝাতে চাই, আর সেটা সে তখনই বুঝতে পারবে যখন আমাকে অন্য কোনো নারী স্পর্শ করবে। নূর তখন ক্ষতবিক্ষত চোখে নিশানের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে নীরবে অজর ধারায় পানি গড়িয়ে যাচ্ছে। প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছেও না সে। সত্য মিথ্যা যাচাই না করে কেমন করে এমন একটা কথা কি করে ভাবতে পারলো নিশান? সে অন্য মেয়ের কাছে যাবে রাত কাটাতে ভাবতেই নূরের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে। আচমকায় নিশান হাতের ফোনটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারে। ভাবি, আপনাদের খাবার জন্য নিচে ডাকছে আম্মা। কাজের মেয়েটার কথা শুনে নূর এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। নিশানও নিচে চলে যায়। ছোট বৌমা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। আম্মা, আমি এখন খাবো না, একটু পরে খাবো। আমি জানি তুমি এখন খাবে না কেন, তোমার তো হাত কাটা, তাই না? তেমন কিছু না, এটুকু কাটাতে আমার কিচ্ছু হবে না। আমি কিন্তু তোমাকে খাইয়ে দিতে পারি। আমার তো ভাই নেই, আপনি আমার ভাইয়ের মতো। ভাইয়ের হাত থেকে বোন খেতেই পারে, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটা সত্য আমার এখন খেতে ইচ্ছে করছে না। নিশান কিছু না বলে কোনো রকম খেয়ে উঠে চলে এলো। সারাদিনে নূর নিশানের সামনেও আর গেল না। বড্ড অভিমান হলো নিশানের ওপর। ভালোবাসার মানুষ যদি সত্যিই কারো হয়ে যায় তখন কারোর কিছু করার থাকে না। যদি সেই অধিকারটা থাকতো তাহলে সব আদায় করে নেওয়া যেত। সে তো অতিথি মাত্র এই বাড়ির, কয়েকদিন পরেই তো তাকে চলে যেতে হবে। ফোনে, আপু, তুমি একবার আমাকে একটা হোমের কথা বলেছিলে, মনে আছে? না মানে সেখানে যদি আমার থাকার ব্যবস্থা করে দিতে খুব উপকার হতো। না, আমি সব পারবো, আমি নিজের খরচ নিজে চালিয়ে নিতে পারবো, একটা পেটের জোগাড় ঠিক করে নিতে পারবো। তুমি দয়া করে একটু সাহায্য করো আমাকে। আমার নিজের বলতে কেউ নেই, আর থাকার কথা তো থাকার কোনো জায়গা নেই। এভাবে কতদিন লতা হয়ে পরগাছা হয়ে বাঁচবো বলো? প্লিজ আপু, হেল্প মি।
থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। নূর ফোনে কথা বলে পিছনে ঘুরে দেখে নিশান রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। নূর কিছু না বলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, তারপর রুমে গিয়ে ফ্লোরে বিছানা করে চুপটি করে শুয়ে পড়ে। নিশান নূরের পিছু পিছু এসে নূরকে শুয়ে থাকতে দেখে চুপটি করে নূরের পাশে গিয়ে বসে পড়ে। নূর নিশানকে দেখে ফুপিয়ে কেঁদে ওঠে। নিশান কিচ্ছু বলছে না। নিশান নূরকে হ্যাচকা টানে বসিয়ে দেয়। সায়ন নামে কাউকে চেনো তুমি? একটা প্রশ্ন বারবার করতে ভালো লাগে না। ঠান্ডা মাথায় যা বলছি তার উত্তর দাও। না ক্লাসে ব্যাগ রেখে কোথাও গিয়েছিলে? না, ব্যাগ আমি কাছেই রাখি। স্যালিকে তুমি জানো? নিশানের কথার মধ্যে অতিরিক্ত ঠান্ডা ভাব বয়ে যাচ্ছে, আর নিশানের ঠান্ডা ভাবে কথা বলাতে নূর আরো বেশি ভয় পাচ্ছে। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমার কাছে শুনেছি। তাহলে এখন তুমি বলো, আমার উপর ওর অধিকার বেশি নাকি তোমার? আর প্লিজ কান্না থামাও। সেটা তো আমার চেয়ে ভালো আপনি জানেন, কারণ আপনি তো আমাকে পছন্দই করেন না। হতে পারে আমার থেকে ওর অধিকার বেশি। এমন করে ঠাটিয়ে একটা চড় মারবো না, ছিটকে রুমের বাইরে চলে যাবি। কি করে ওর অধিকার বেশি হয়? আমি ওকে ভালোবাসি নাকি ও আমার বউ? নিশানের ধমকে নূর কুকিয়ে যায়। আপনি তো আমাকে ভালোবাসা পরের কথা, বউ তো তুই আমার, তাই নয় কি? হ্যাঁ। তাহলে আমার উপর সব থেকে বেশি অধিকার তোর। হ্যাঁ। তো বাইরের একটা মেয়ে কি করে আমাদের বেডরুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরে? কই ছিলি তুই? খুব শখ না বরকে অন্য মেয়ের কাছে সঁপে দেবার? আমি দেখিনি ওনাকে। আর আমি কি বলতাম? আপনি তো নিজেই অন্য মেয়ের কাছে যাবেন আজ। আমি বললাম আর আপনি বিশ্বাস করলেন? এতটা খারাপ মনে হয় আমাকে? শোনো, আমি এমন হলে আজ বিয়ের এতদিন পরও আমাদের মধ্যে সেই ডিস্টেন্স বজায় থাকতো না। আর আমি বললাম আর তুমি চুপ করে সহ্য করলে। আমার উপর কি তোমার একটুও অধিকার নেই? একটুও কি নিজের অধিকারটা প্রকাশ করতে ইচ্ছে করে না? আমি থাক, তোমাকে কিচ্ছু বলতে হবে না। অধিকার এমন একটা জিনিস বলে কইয়ে কাউকে দেওয়া যায় না, সেটা নিজে নিতে হয়। হয়তো আমার বোঝাটা একটু বেশিই বড়, তাই তুমি আমার বোঝাটা নিতে চাচ্ছ না। ঠিক আছে, তোমার কথাই থাকলো। তোমাকে হোমে যেতে হবে না, আর আমার কাছে এত কষ্টে থাকতে হবে না। তুমি সেই সায়নকে বলো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। তুমি ওকে বিয়ে করে হ্যাপিলি লাইফ স্পেন্ড করো। নিশানের কথা শেষ হওয়ার আগে নূর ঠাস করে নিশানের গালে একটা চড় মেরে বসে। কিচ্ছু বলি না এই জন্য মনে করবেন না যে কিছু বলবো না। তুমি আসলে খুব স্বার্থপর একটা ছেলে। কি ভাবো নিজেকে? হ্যাঁ, কি ভাবো? প্রেসিডেন্ট? তুমি যা বলবে সেটাই ঠিক, সেটাই আমাকে মেনে নিতে হবে। খুব সাহস না? খুব সাহস আমাকে ডিভোর্স দেবার? দিয়ে দাও ডিভোর্স। আমিও তোমাদের দয়াতে আর থাকতে পারছি না। তার জন্য সায়ন কেন, যাকে চিনি না তাকে ইস্যু করে কেন ডিভোর্স হবে? দয়া চেয়েছি কি আমি তোমাদের কাছ থেকে? চাইনি তো। মুক্তি চাই, মুক্তি। আমি তোমাদের কাছ থেকে মুক্তি চাই। তোমার মতো মেয়েরা এটাই করবে। ভাঙতে তোমরা খুব ভালোই পারো। ছেড়ে যাবে আমায়? যাও, ছেড়ে যাও, লাগবে না তোমাকে আমার। নিশান উঠতে গেলে নূর নিশানের কলারটা চেপে ধরে নিশানকে টেনে নিজের একদম কাছে নিয়ে চলে আসে। ভালোবাসো আমাকে, তাই না? নিশান উঠে যেতে লাগে। নূর হ্যাচকা টানে নিশানকে নিজের কাছে আবারও এনে বসিয়ে নেয়। আর যদি আমি উত্তর না পাই তাহলে কিন্তু। কি, চলে যাবে আমাকে ছেড়ে? চলে যাও। আচ্ছা, চলেই যাব। কে থাকবে আপনার কাছে? যার মন বলে কিচ্ছু নেই। সে একটা মিথ্যে আঁকড়েকে ধরে একটা মানুষকে এতটা কষ্ট দেয়। নিজেও তো কম কষ্ট পাচ্ছেন তা নয়। আমি এ বাড়িতে থাকি, সেটা যখন কেউ চায় না তখন এ বাড়িতে জোর করে থেকে কি হবে? আমাকে যখন কেউ চায় না। নূর কথাগুলো বলছে আর নিজের জামা কাপড় প্যাকিং করছে। আচ্ছা, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ। নিশান কিছু বলছে না দেখে নূর ব্যাগটা হাতে নিয়ে বের হতে লাগে। দরজার কাছে গিয়ে নূর বাধা অনুভব করে। নূর পিছনে তাকিয়ে দেখে নিশান শাড়ির আঁচলটা টেনে আছে, আর বড় কথা ও হাঁটু গেড়ে বসে এক পলক ছলছল চোখে তার দিকে তাকিয়ে আছে। তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, প্লিজ আমাকে ছেড়ে যাস না পরি। নিশানের কথাগুলো শুনে নূরের বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। হাতের ব্যাগটা ফেলে নিশানের কাছে যেতেই নিশান চট করে উঠে রুম থেকে বাইরে চলে যায়। নূর নিশানের যাবার পথে চেয়ে আছে। নিজের অজান্তেই নূরের চোখ বেয়ে পানি পড়ছে। সে আজ নিজের জায়গাটা বুঝতে পেরেছে। তোমার উপর যে আমার কতটা অধিকার আছে সেটা আমি জেনে গেছি নিশান। ভালোবাসো আমাকে, তাই না?
আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তোমার না বলা কথাটা বুঝে গেছি আমি। কেন আমি ওকে বলতে পারি না যে ওকে ছাড়া আমি শূন্য, আর সামনে মাথা তুলে দাঁড়াতেও পারি না আমি? ওর উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতে পারছি না আমি। নিজের বোনের ওপর কিভাবে কি করব আমি? নিজেকে এত ছোট মনে হয় আমার। উফ, আর ভাবতে পারছি না আমি। কি ভাবছেন এখনো দাঁড়িয়ে? এত রাত হলো, খাবেন না? থামবার মতো দাঁড়িয়ে না থেকে রুমে আসেন, ক্ষুধা লেগেছে আমার। আমার ক্ষুধা নেই, তুমি গিয়ে খেয়ে নাও। ও আচ্ছা। নূর রুমে চলে যায়। খানিক বাদে নিশান ওর রুমে চলে যায়। রুমে ঢুকেই নিশান থমকে দাঁড়ায়। নূর শাড়ি চেঞ্জ করে প্লাজো আর লং ফাতুয়া পরে আছে। চুলগুলো দুভাগ করে সামনের দিকে ছড়িয়ে রেখেছে, যার জন্য ওড়না ছাড়াও কোনো সমস্যা হচ্ছে না। এভাবে তাকিয়ে আছেন কেন? আপনিই তো বলেছিলেন যা করার যেন আপনার সামনে করি। আমার শাড়ি পরতে ভালো লাগে না, ঘুমোবার সময় খুব সমস্যা হয়, তাই পরছি। যা ইচ্ছা হয় করবে, কিন্তু রুমের মধ্যে। জানি এটাই বলবেন। খাইয়ে দিবেন আমায়? সকাল থেকে না খেয়ে আছি। কি সকাল থেকে মানে? সারাদিন খাওনি? খাবো কি করে? আপনার দয়াতে সকালে হাত কেটে গেছে। কার কাছে গিয়ে বলবো খাইয়ে দিতে? ও বাড়িতে থাকতে কিছু হলে ফুপি নয়তো ভাইয়া খাইয়ে দিত। আমায় বলতে পারতে। কেন বলবো? আপনি দেখেননি আমার হাত কাটা? নিজে তো নিজেরটা ঠিকই খেয়েছেন, মানে একটু হলেও তো খেয়েছেন। জানি আমার জন্য ঠিক করে খেতে। বাজে কথা না বলে তাড়াতাড়ি এখানে এসো। নূর চুপটি করে নিশানের পাশে গিয়ে বসে, আর নূর চুপচাপ খেতে থাকে। আপনি খেতে পারেন আমার সাথে, কোনো সমস্যা নেই। এক থালে খেলে মহব্বত বাড়ি। আপনি না খেলে কিন্তু আমিও খাবো না। এই বলেই নূর পাশ ফিরে বসে, আর নিশান অন্য হাতে পিছন থেকে চেয়ার সহ নূরকে টেনে নূরের গালটা চেপে ধরে মুখে খাবার পুড়ে দেয়। তারপর নিজেও খাবার মুখে পুড়ে নেয়। নূরের রাগ হলেও নিশানকে খেতে দেখে হালকা হেসে চেয়ার টেনে নিশানের দিকে এগিয়ে যায়। একটা কথা, আমি আপনার কাছে মিথ্যে বলেছি। নিশান নূরের দিকে চেয়ে থাকে। সায়ন ভাইয়াকে আমি চিনি। নূরের কথা শুনে নিশান খাবারের থালাটা ঠাস করে টেবিলের উপর রাখে। আপনি হয়তো জানেন না, আমি আর রিনি ভাবি এক কলেজে পড়তাম। নূরের কথা শুনে নিশান একটু অবাক হয়, কারণ রিনি আর নূর যে একই কলেজে পড়ে এটা নিশানের মাথা থেকে বেরিয়ে গেছে। রিনি আপু আর সায়ন ভাইয়া দুজনেই ক্লাসমেট আর আমার সিনিয়র। গতবার ফাল্গুনির বর্ষবরণের দিন সায়ন ভাইয়া কলেজের সবার সামনে আমাকে প্রপোজ করেছিল। নিশানের চোখ মুখ শক্ত হয়ে আসে এই কথা শুনে। কিন্তু বিশ্বাস করেন, আমার সাথে তারপরে কোনো কন্ট্যাক্ট নেই ওর। সেদিনের পর থেকে তো সায়ন ভাইয়া কলেজেই দেখা যায়নি। শুনেছি উনি ট্রান্সফার নিয়ে কোথাও চলে গেছে। এখন আমার ব্যাগে এরকম চিঠি বা কার্ড কই থেকে আসলো আমি জানি না। আমি চাই না আমার বউ কোনো ছেলের সাথে কথা বলুক। এমন যদি কখনো হয় তো কেটে দুভাগ করে দেবো তোমাকে। শান্ত গলায় কথাটা বলে নিশান থালাটা নিয়ে হনহন করে রুম থেকে বের হয়ে চলে যায়। নিশান রুমে বসে ল্যাপটপে অফিসে কাজ করছে, আর নূর নিশানের সামনে এসে দাঁড়ায়। খুব জরুরি কাজ করছেন? আমাকে একটু সময় দিতে পারবেন? না। তাহলে আমি এভাবে রুম থেকে একটু বের হই। পা কেটে ব্যালকনিতে ঝুলিয়ে রাখবো। নিশানের কথা শোনার সাথে সাথেই নূর ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে দেয়। মাথা ব্যথা করছে আমার, তেল দিয়ে দিন। নূর কিছু না বলে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসে পড়ে, যার কারণে নূরের লম্বা চুলগুলো সব ফ্লোরে ছড়িয়ে পড়ে। নিশান তখন বিছানা থেকে উঠে একটা চেয়ার নিয়ে তার উপর একটা টুল বসিয়ে আঙুল দিয়ে ইশারা করে নূরকে বসতে বলল। আমি কি আপনার মতো বাজ নাকি? উঠবো কি করে? নূরের কথা শুনে নিশান মুচকি হাসে। হাসিটা নূরের চোখ এড়ায় না। নিশান আচমকায় নূরের কোমর জড়িয়ে নূরকে চেয়ারে বসিয়ে দেয়। আচমকায় হওয়াতে নূর নিশানের গলা জড়িয়ে ধরে। ভয় নেই, পড়বে না। নিশানের কথাগুলো শুনে নূর নিশানকে ছেড়ে দিয়ে আবার চট করে টেনে নিশানের গাল দুটো ধরে হালকা করে টেনে দেয়। নিশান কিছু না বলে ফ্যানটা জোরে করে চালিয়ে দেয়। তারপর পরম যত্নে নূরের মাথায় তেল মালিশ করে দিতে থাকে। আচ্ছা, আপনি এত সুন্দর কিভাবে মালিশ করছেন? সেলুনে কাজ করেছেন আগে? বাজে কথা বন্ধ করো, নয়তো সারা রাত এখানে বসিয়ে রাখবো। একটা কথা বলবো? আচ্ছা, শুনতে হবে না। না বলি,
আপনার হাসিটা কিন্তু খুব মিষ্টি, মনে হচ্ছে একদম খেয়ে ফেলি। নিশান বগলে হাত গুজে ভ্রু কুচকে নূরের সামনে এসে দাঁড়ায়। না মানে আয়নার সামনে বসিয়েছেন, আপনাকে দেখা যাচ্ছে তো। নিশানের মনেই ছিল না ও নূরকে আয়নার সামনে বসিয়েছে। ইস, ভাবতেই লজ্জা লাগলো ওর যে নূর ওর হাসিটা ধরে ফেলেছে। নিশান একটা রাগে লুক নিয়ে নূরের দিকে এক নজরে তাকিয়ে চেয়ার সহ তার উল্টো দিকে ঘুরিয়ে দেয়। আপনি আমার সাথে এমন করেন কেন? যখন থাকবো না তখন বুঝবেন। নিশান কিছু না বলে রুমের বাইরে চলে যায়। একটু পরে বাইরে নিশানের খুব জোরে চিৎকার শব্দ শোনা যায়। নূর তাড়াতাড়ি চেঞ্জ করে নিচে গিয়ে দেখে রিনি গালে হাত দিয়ে ফ্লোরে বসে কান্না করছে, আর নিশান ওর সামনে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে। ইখলাস ভাই সোফায় বসে মাথা নিচু করে আছে। মাথা ঠান্ডা কর বাবা। তুমি এখন চুপ করে থাকো মা। যে সংসার করে তুমি নিজের মেয়েকে শাসন না করে অন্যের মেয়েকে কষ্ট দেখে মুখ বন্ধ করেছিলে, সেই সংসার যখন টিকিয়ে রাখতে পারলে না তখন তোমরা। এখন কথা বলার কোনো প্রয়োজন দেখছি না। কি হয়েছে ভাই? ভাবি তুমি এভাবে বসে আছো কেন? ওঠো। নূর রিনিকে তুলে সোফায় বসিয়ে দেয়। জোর করে কিছু হয় না বোন, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে ওকে আমার কাছে আটকে রাখবো, কিন্তু ও তো আর আমাকে ভালোবাসা দূরে থাক পছন্দই করে না। তাহলে শুধু শুধু জোর করে সংসার টিকিয়ে কি হবে? আর জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। তার চেয়ে এটাই ভালো হবে যে আমাদের ডিভোর্সটা হয়ে যাক, আর আপনারা আপনার মেয়েদের পছন্দ মতো বিয়ে দিয়ে দিন। রিনি আতকে ওঠে ইখলাসের কথা শুনে। হনন করে বেরিয়ে যায় ইখলাস। ভাই ভাই শোন, ভাই ভাবি ভাবি কি হয়েছে? ভাই এমন কথা বললো কেন? একদম কথা বলবি না তুই, তোর জন্যই এটা হয়েছে। রিনি কাঁদতে কাঁদতে ভেতরে চলে গেল। আমার মেয়েটার সংসার পুরলো, নিজের দোষে সব পেয়েও হারিয়ে ফেললো। মা তুমি যাও এখান থেকে, যা হয়েছে এতে তোমার অবদান কম নেই। কথাটা বলে নিশান নিজের রুমে চলে আসলো। আমি জানতাম এমনটাই হবে। কিসের প্রতিশোধ নিতে চায় তোমার কাছ থেকে ও? তার জন্য নিজের সংসারটা ধ্বংস করে দিল। আম্মা আমি দেখছি, আপনি টেনশন করেন না, অনেক রাত হয়েছে, আমি দেখছি কি করা যায়। নূর চলে আসলো রুমে। এসে দেখে নিশান দু হাতে মুখ গুজে চুপচাপ বসে আছে। আপনারও কি মনে হয় আমার জন্য ওদের সংসারের এই অবস্থা? সায়নকে ও ভালোবাসতো, আর সায়ন তোমাকে। এটাও মেনে নিতে পারেনি, যার জন্য তোমার সাথে এমনটা করেছে। আর সেলিকে দিয়ে সায়নের নামে চিঠিগুলো ওই পাঠিয়েছে। নূর ধপ করে নিশানের পাশে বসে পড়ে। কি বলবে ও সেটা বুঝতেই পারছে না। হিংসাতে পড়ে গেছে ও তোমার, নিজের ভুলটা বুঝতেই পারছে না। রীতিমতো একটার পর একটা অন্যায় করেই চলেছে। আমি ভেবে পাচ্ছি না একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের সাথে এমনটা করতে পারে। নূর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যায়। আসবো ভাবি? তুমি এখানে কেন? চলে যাও এখান থেকে। আল্লাহর দোয়াই লাগে ভাবি, প্লিজ আমার কথা শোনো। আমার জন্য না হোক, তোমার স্বামীর জন্য প্লিজ। রিনি কিছু বলে না, মুখ ফিরিয়ে আবার বালিশে মুখ গুজে কান্না করতে থাকে। নূর রিনির পাশে গিয়ে বসে। বিশ্বাস করো ভাবি, ভাই আমাকে ছোট বোন ছাড়া অন্য কিচ্ছু মনে করে না। আমি জানি ও তোমাকে ছোট বোনই মনে করে। কলেজে তো কত ছেলে আছে, কতজনকে পছন্দ করেছে। যদি কেউ হুটহাট করে তোমাকে পছন্দ করে ফেলে, তোমার তো কিচ্ছু করার থাকে না। আমি সায়ন ভাইকে কখনো পছন্দ করতাম না ভাবি, ছেলেটা ভালো ছিল না। আমার বান্ধবীর সাথে ফলস রিলেশন করে ফিজিক্যাল রিলেশন পরে ব্রেকআপ করে দিয়েছে। তার জন্য ওনাকে আমি দু চোখে দেখতে পারতাম না। নূরের কথাগুলো শুনে রিনি উঠে বসে। ভাবি বিশ্বাস করো, আমি জানতাম না সে আমাকে প্রপোজ করবে আর তুমি ওকে পছন্দ করো। আর এটা অবশ্য বলবো, তুমি বেঁচে গেছো। যদি তুমি এই সামান্য বিষয়টা এত নেগেটিভ ভাবে না নিতে, তাহলে আমার ভাইটা এত কষ্ট পেত না, আর তোমার ভাইটাও কষ্ট পেত না। তুমি হয়তো জানো না, তোমার ভাই শুধু তোমার কষ্ট দেখে আমাকে এইভাবে বিয়ে করেছে। তাছাড়া আমি কোন দিক থেকে তার যোগ্য বলো? কোনো দিক থেকেই না। তুমি জানো না তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে। আমি জানি সে তোমায় কতটা ভালোবাসে। যা চলে গেছে তা তো চলেই গেছে। কেন মিথ্যে আঁকড়ে ধরে নিজের জীবন নষ্ট করছো?
আমি কথা দিচ্ছি আমি আজকের পর থেকে তোমাদের জীবনে আমার ছায়াও পড়তে দিব না। তুমি এটা জানো ভাই এখন কি করছে? স্মোক করছে। আর তুমি এটা জানো না ভাই এখন বাসায় যায়নি, কোথায় আছে জানো? তোমার বাসার নিচে গাড়িতে আছে। চলে যাও ভাবি, তোমার পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। রিনি নূরকে বুকের সাথে জড়িয়ে ধরে। নূরকে ছেড়ে তার হাত দুটো চেপে ধরে কিছু না বলে দৌড়ে নিচে চলে যায়। গিয়ে দেখে সত্যি ইকলাস গাড়িতে বসে আছে। গাড়ির দরজা খোলা রেখে এক পা নিচে দিয়ে চোখ বন্ধ করে স্মোক করছে। রিনি হুড়মুড় করে গাড়িতে উঠে বসে। ইকলাস রিনির দিকে এক নজরে তাকিয়ে আবার স্মোকে নজর দেয়। তুমি স্মোক করছো কেন? কেউ তো বারণ করেনি। কেউ তো সেই অধিকার দেয়নি। অধিকার দিতে হয় না, অর্জন করে নিতে হয়। আর কে নেবে সেই অধিকার? সে তো আর আমাকে ভালোবাসে না, অন্য কাউকে ভালোবাসে। যদি সে নিজের ভুল বুঝতে পেরে সব ভুলে এখন তার কাছে ফিরে আসতে চায়, নতুন করে সব শুরু করতে চায়, ভালোবাসা পেতে চায়, ভালোবাসতে চায়, তবে কথা দিচ্ছি জীবন থাকতে তাকে কখনোই কষ্ট পেতে দিব না, বুকের পাঁজরে বন্দি করে রাখবো। ইকলাসের কথা শুনে রিনি কেঁদে ওঠে। আই এম সরি। ইকলাস হাতে সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে রিনিকে এক হাতে জড়িয়ে ধরে গাড়ি স্টার্ট দেয়। সর্বস্ব দিয়ে তোকে আগলে রাখবো। রিনিও ইকলাসের কোমর জড়িয়ে ধরে। ইকলাস গাড়ি চালিয়ে বেরিয়ে পড়ে। তারা প্রতিজ্ঞা করে সারাটা জীবন একে অপরের সাথে জীবন কাটাবে, যতই ঝগড়া বিবাদ হোক না কেন। কি ব্যাপার, তুমি প্যাকিং করছো কেন? নিশানের কথা শুনে নূর মুচকি হাসে। আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, যেতে হবে এবার আমাকে। কোথায় যাবে? আপাতত হোমে। কেন, আমার কাছে কি থাকা যায় না? সেই যোগ্যতা আমার নেই। কথাটা বলে নূর ব্যাগটা একটা সাইডে রেখে সোফায় শুয়ে পড়ে। তুমি সত্যিই চলে যাবে নূরি? নিশানের কথার প্রেক্ষিতে নূর ওর দিকে এক নজর দেখে আবারও চোখ বন্ধ করে নেয়। কি হলো, কথা বলছো না কেন? কি বলবো? কি বলবা মানে কি? কোন সাহসে তুমি চলে যাওয়ার কথা বলছো? কথা তো সেটাই ছিল, এভাবে একসাথে থেকে কি লাভ বলুন? না আপনি শান্তিতে থাকতে পারবেন আর না পরিবারের সবাই। আর এমন তো না যে আপনি আমাকে ভালোবাসেন। তো তো কিসের জন্য আমি এখানে পড়ে থাকবো বলতে পারেন? তুমিই তো ভালোবাসো আমাকে, সেই জন্যই না হয় থেকে যাও। কে 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 বললো আপনাকে যে যে আমি আপনাকে ভালোবাসি? সব কথা মুখে বলতে হয় না, বুঝে নিতে হয়। আমি আপনাকে ভালো। বলো বলো যে ভালোবাসো না, তারপরে তোমার যেখানে চলে যাবার চলে যাও। নূর কিছু না বলে আবারও শুয়ে পড়ে। কি হলো, কথা বলছো না কেন? এসব কথার কোনো মানে নেই। তাহলে আমি কি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? নিশা নূরকে টেনে বসিয়ে দেয়। টু বি সিরিয়াস ভেবে বলছো তো? এসব কেন বলছেন বলুন তো? একতরফা কোনো সম্পর্ক টিকে রাখা যায় না। আমার কথা বাদ দিন, আপনি বলুন, আপনি ভালোবাসেন আমায়? ডয়ারে একটা প্যাকেট আছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। পারবো না। 10 মিনিটের মধ্যে। বললাম তো পারবো না। এই বলে নূর আবার সোফার কাছে এগিয়ে যেতে নিশা নূরকে টানতে টানতে ডয়ারের কাছে নিয়ে গিয়ে প্যাকেটটা বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। 10 মিনিটের মধ্যে নিচে না আসলে কপালে শনি নাচবে তোমার। কথাটা বলে নিশান হন হন করে চলে যায়। আমার হয়ে গেছে। কথাটা বলে নিশান হন হন করে চলে যায়। নূরকে দেখে নিশান যেমন অবাক হয়, তেমনি নিশানকে দেখে নূরও ডবল অবাক হয়। নূর কিছু বলার আগে হাঁ করে তাকিয়ে না থেকে গাড়িতে ওঠো। নূর আর কিছু না বলে গাড়িতে উঠে পড়ে। গাড়ি গিয়ে থামে গন্তব্যস্থানে। নূর গাড়ি থেকে নামতেই চিল্লিয়ে ওঠে, এই আপনি পিছনে ঘুরেন তো। কেন, ব্যাক সাইড দেখবা? বাজে কথা বন্ধ করেন। কথাটা বলেই নূর নিশানকে টেনে পিছন ঘুরিয়ে দেয়। এই 1 মিনিট। নূর নিশানের সানগ্লাসটা নিয়ে পিছনে পাঞ্জাবির কলারে ঝুলিয়ে দেয়। তারপর নূর গভীর মনোযোগ দিয়ে নিশানকে দেখে কিছু একটা মনে করার চেষ্টা করে। আপনি সেই না? কি মনে হয়? আর মানে আপনি গতবার ফাল্গুনী মেলায় আমার পিছন থেকে আমার মাথার ফুলের ক্রাউন মাথায় দিয়ে দিয়েছিলেন, আর আমি পিছে তাকিয়ে আপনাকে দেখার চেষ্টা করতেই আপনি পালিয়ে গিয়েছিলেন। তোমার মেমোরি এত ভালো, জানা ছিল না তো?
আপনার পাঞ্জাবি আর আপনার হাতের এই ব্যাজটা দেখেছিলাম আমি, এই জন্য চিনতে পেরেছি। নিশান কিছু না বলে একটু একটু করে নূরের দিকে এগিয়ে যেতেই থাকে। সেদিন অধিকার ছিল না, তার জন্য পেছন থেকে পরিয়ে দিয়েছিলাম, আর আজ সামনে থেকে পরিয়ে দিচ্ছি। নিশান তখন নূরের চুলের কাটা খুলে দেয়। এতে নূরের হাঁটু পর্যন্ত চুলগুলো বাঁধন ছাড়া হয়ে বাতাসে মুক্ত হয়ে উঠতে থাকে। নিশান ফুলে ভরা একটা ক্রাউন নূরের মাথায় দিয়ে দেয়। এখন কমপ্লিট লাগছে আমার ফুলের রানী। তুমি জানো না, তোমাকে এই ফাল্গুনী সাজে সামনে থেকে দেখার কত ইচ্ছে আমার। সেদিন মন চাচ্ছিল এই হলুদ পরিটাকে আমি একটু ছুঁয়ে দিই, কিন্তু সেই অধিকার ছিল না তো আমার। আপনি প্ল্যান করে রিনিয়াপুর বিয়েটা ভাইয়ার সাথে দিয়েছিলেন, তাই না? নিশান মুচকিয়ে এসে নূরের কোমর জড়িয়ে ধরে হ্যাচকা টানে বুকের সাথে মিশিয়ে নেয়। তারপর নূরকে ছেড়ে দিয়ে নূরের আঁচলটা ধরে ওকে সাথে সাথে টেনে নিয়ে যায়। নূর ভীষণ অবাক হয়ে যায় নিশানের এই কাজে। নূর নিশানের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। হলুদ রঙের পাঞ্জাবিতে নিশানকে অপরূপ সুন্দর লাগছে। ছোট চুলগুলো বাতাসের সাথে কপালে বড্ড লাফালাফি করছে। নূরের ইচ্ছে করছে আলতে করে চুলগুলো ছুঁয়ে দিতে। হঠাৎ করেই নূর পড়ে যেতে লাগে। নিশান নূরের কোমর জড়িয়ে নিজের সাথে আটকে নেয়, সাথে সাথে কোলে তুলে নেয়। ঠিক মতো হাঁটতেও পারো না, এখন কি সবসময় কোলে নিয়ে ঘুরতে হবে? নূর নিজের ইচ্ছেটা দমিয়ে রাখতে পারেনি। নিশানের চুলগুলো আঙুল দিয়ে নাড়িয়ে দেয়। নিশান তখন নূরকে নামিয়ে দেয়। নূর এখনো পর্যন্ত নিশানের গলা জড়িয়েই আছে। ছাড়বে নাকি কিস করা শুরু করে দেবে? ধ্যাত, আপনি আজকাল অসভ্য হয়ে গেছেন। নূর লজ্জা পেয়ে যায়। সামনে তাকিয়ে এক নজর দেখে চোখ বন্ধ করে নেয়। আবার সাথে সাথে চোখ খুলে অনেক বড় সারপ্রাইজ হয়ে যায়। পাগলের মতো দৌড়াতে থাকে সামনে। আস্তে, পড়ে যাবে। এগুলো আপনি করেছেন না? না, সায়ন করেছে। যত বাজে কথা, আপনি জানলেন কি করে এটা আমার স্বপ্ন ছিল? কারো ডায়েরি লুকিয়ে পড়তে হয় না, আমি জানি, কিন্তু বইয়ের জিনিসে তো অধিকার থাকে। কিন্তু স্বপ্নটা অদ্ভুত কোনো মেয়ের কাছে শুনিনি। কারণ আমি সবার থেকে আলাদা। সব মেয়ের মতো আমি পারফেক্ট নই। নূর সামনে তাকিয়ে পদ্ম ভরা বিলের সৌন্দর্য উপভোগ করতে থাকে। নিশান বিলের কিনারায় পদ্ম ফুল দিয়ে ডেকোরেট করে ছোট্ট মঞ্চ বানিয়েছে। নূরের ইচ্ছা ছিল এইভাবে পদ্ম বিলের পাশে ফুল দিয়ে ডেকোরেট করা মঞ্চে বসে প্রিয় মানুষটার সাথে সময় কাটানো। নূর পিছে তাকিয়ে অবাক, দুহাতে নিজের মুখ ঢেকে নেয়। নিশান তখন 108টা পদ্ম ফুল দুহাতে এনে হাঁটু গেড়ে নূরের সামনে বসে পড়ে। আমার সর্বনাশ, এক ফাল্গুনী বিকালে এই পরীকে দেখে হয়ে গেছে। জানি না এক মুহূর্তে কি করে তোমাকে ভালোবেসে ফেলেছি। সেদিনই তোমারই লম্বা চুলে ঘায়েল হয়ে গেছি। তোমার কাজল টানা হরিণের চোখের চাউনির আতুলে হারিয়ে গেছি আমি। নিজেকে উপলব্ধি করতে গেলে তোমাকে অনুভব করছি না। তোমাকে ছাড়া আমার শ্বাস আটকে আসে, খেতেও পারি না। কি যে বলছি আমি আল্লাহই জানি। নূর, যখন তুমি বলো আমাকে ছেড়ে চলে যাবে, নিজেকে অচল মনে হয় যদি পারতাম তোমার কোলে উঠে বসে থাকতাম, যাতে করে আমাকে ছেড়ে তুমি চলে না যেতে পারো। জানি না প্রপোজ কি করে করতে হয়, খুব ঘামছি আমি নূর। কেন বলো তো? এই তোমার আঁচলটা দিবা, মুখটা মুছবো। কথাটা বলেই নিশান হেসে দেয়। নূর নিঃশব্দে কান্না করছে। জীবনে প্রথমবার কাউকে এসব কথা বলছি, খুব নার্ভাস লাগছে। জানি শুনতে জঘন্য লাগছে, তবুও তোমাকে শুনতে হবে। আমার করার কিচ্ছু নেই।